তোমার নাম্বারটা দাও তো। ফেসবুকিং করছিলাম, হঠাৎ টুং করে একটা মেসেজ আসলো একটা মেয়ের আইডি থেকে। মজা করে বললাম, কে আপনি আপা? ওই, আমি তোমার কোন জন্মের আপা? জানি না তো। নাম্বার দাও। কেন? আমি চাইছি তাই। আপনি কে? পরে বুঝতে পারবা। আমি এক্ষুনি বুঝতে চাই। এখন বুঝতে পারবা না। যখন বুঝতে পারবো তখন নাম্বার দেব। তোমার জিএফ আছে? হ্যাঁ। কি? কে? আকাশ। কি? তুমি সমকামী নাকি? এই, ডোন্ট ক্রস ইউর লিমিট। কেন? তুমিই তো বললা তোমার গার্লফ্রেন্ডের নাম আকাশ। না, আমার গুড ফ্রেন্ডের নাম আকাশ। ও হুম। তোমাকে দেখে যতটা ভদ্র মনে হয়েছিল, এখন দেখছি তুমি ততটাই বাঁচি। আপনি আমাকে দেখেছেন? হুম। আপনি কে বলেন তো? তুমি তো নাম্বার দিলা না, কিন্তু আমি পেয়ে যাব। কিভাবে পাবেন শুনি? বলবো না। আপনার নাম কি? অত্রি। বাহ, আমার নামের সাথে মিলিয়ে বলা শুরু করেছেন দেখছি। সত্যি আমি অত্রি, তাই এতদিন পর অত্রকে পেলাম। আপনার মাথা তার ছেঁড়া নাকি? হতে পারে, কিন্তু সেটা তোমার জন্য। আমি যদি বলি আমি অন্য কাউকে লাভ করি তাহলে কি হবে? আমি জানি তুমি খুব ভালো, তুমি আমাকে ছাড়া আর কাউকে লাভ করতেই পারো না। এটা বলার কি আছে, এটা সবাই জানে। কি জানে? রাজশাহী ছেলেরা খুব ভালো, এটা সবাই জানে। হুম। আর পাবনার মেয়েরাও অনেক কিউট। কি? আপনি পাবনা? হ্যাঁ, কেন? তাই তো বলি, এরকম তার ছেঁড়া টাইপের কথা বলতেছেন কেন? হয় কি বলতেছো এইগুলা? ঠিকই তো বলতেছি, আপনার এখন মানসিক চিকিৎসা প্রয়োজন। কেন? আমি তো ঠিক আছি। না, আপনি ঠিক নেই, আপনি পাগল হয়ে গেছেন। না না, পাগলি হয়ে গেছেন, আপনার পাগলি। দেখো, এখন কিন্তু আমি রেগে যাচ্ছি। তা তো যাবেনি, পাগলদের পাগল বললে তারা রেগে যায়। এখন কিন্তু তোর মাথা ফাটিয়ে দিমু। এটা তো স্বাভাবিক, আপনি কি অন্য পাগলদের মতো কামড়িয়ে দেন? এই অদ্রর বাচ্চা, অভদ্র, তোরে আমি খাইছি। ওরে আল্লাহ, আপনি তো দেখছি অন্য পাগলদের থেকেও এক ধাপে গিয়ে অন্যেরা কামড় দেয় আর আপনি দেখছি খেয়ে ফেলেন। হারামি, তোরে আমি মাইরে ফেলামো। কই পাবেন আমারে? আমি তো কোনোদিন পাবনা যাব না। আমি যাবো রাজশাহী, তারপর দেখিস কি করি। কি করবেন শুনি? প্রথমে কুমড়োর মতো ফালা ফালা করে কাটমো, তারপর বেগুনের মতো ভাজমো, তারপর সস দিয়া খামো। আপনার কথাবার্তা একদম পাগলদের সাথে মেলা যায়। আর আপনার আইডির নামও তো পাগলি মেয়ে। সো আপনি একটা পাগলি। আপনার নিয়ে একটা গল্প লিখবো, পাগলি দ্য মেন্টাল। কেমন হবে? যা শালা কুত্তা, তোর সাথে কথা নাই। আমার আরও কিছু বলার বাকি আছে। হারামি। অফলাইন হয়ে গেল পাগলি মেয়ে নামের আইডিটা। কি হতে পারে এই মেয়ে? নাকি ফ্রেন্ডদের মধ্যে কেউ বোকা বানাচ্ছে? বুঝতে পারছি না। আরে আমার পরিচয়টা তো দেওয়া হয়নি। আমি অভ্র, 11তে পড়ি, বাবা মার দ্বিতীয় সন্তান। তবে আমি বড় ছেলে। ফেসবুকে একটু একটু লেখালেখি করি, তাই মাঝে মাঝে এরকম মেসেজ আসে। এসবে পাত্তা দিলে চলে না, এরকম কত মেসেজে আসে। তো একদিন পর কারো খোঁজই থাকে না। বিকেলবেলা মাঠে গেলাম, বন্ধুরা সবাই মিলে আড্ডা দিলাম অনেক। এটা আমাদের রোজকার রুটিন। সব বন্ধুরা মিলে এক হতে না পারলে বদহজম হয়। সন্ধ্যার সময় বাড়ি ফেরার পর আম্মু বলল ভাবি নাকি ডেকেছে। ভাবিটা আমার চাচাতো ভাইয়ের বউ, কয়েকদিন হলো বিয়ে করেছে। তবে দুর্ভাগ্যবশত বিয়েটা খেতে পারিনি আমি। আমি তখন ছিলাম না। সে অন্য কথা, সে কথা হবে অন্য কোনো দিন। কি আর করার, যেহেতু ডেকেছে কোনো কাজ নিশ্চয় আছে। তাই চলে গেলাম তাদের বাসায়। বাড়িতে চাচি চাচাতো বোন সবাই থাকে। সবাই একসঙ্গে বসেছিল। ভাবি আমাকে ডেকেছো? হ্যাঁ, বসো। বলো কি হয়েছে? আমার ফোন দিয়ে নেটে যেতে পারছি না, একটু দেখো তো। ফোন নিয়ে দেখলাম তেমন কিছুই না, সেটিং ঠিক ছিল না। ঠিক করে দিলাম, ফোনটা বাড়িয়ে দিয়ে বললাম ভাবি হয়ে গেছে। রেখে দাও। ফোনটা পাশে রেখে বললাম আচ্ছা আমি চলে গেলাম। আচ্ছা। বাড়িতে এসে পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে ফোন নিয়ে ফেসবুকে ঢুকলাম। দেখলাম পাবনার পাগলি মেসেজ দিয়ে রাখছে। তখন আমার অনেক রাগ হচ্ছিল, তাই উল্টাপাল্টা বলেছি। আমি সরি। একটু অবাক হয়ে গেলাম, উল্টাপাল্টা কথা বললাম আমি, আর সরি বলতেছেও। একটু খারাপও লাগলো। দেখলাম অনলাইনে আছে, তাই মেসেজ দিলাম, ওকে বৎস, মাফ করে দিলাম। এতক্ষণে আসার সময় হলো তোমার? হুম। কতক্ষণ থেকে ওয়েট করতেছি। কেন? বোঝো না? না। তুমি একটা খ্যাত। হুম। তখন থেকে কি হু হু করতেছো, অন্য কিছু বলো। আপনার বাপের নাম কি? এসব বলতে বলিনি। আচ্ছা আপনি আমাকে চেনেন? হুম। কেমনে? আমি তো কখনো ওই পাগলদের এলাকায় যাইনি। তুমি আসোনি তাই বলে আমি রাজশাহী যাইনি নাকি? ও মা, তাই? হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? এখন বলবো না, কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবা। আচ্ছা অপেক্ষায় রইলাম। অফলাইনে চলে আসলাম।
অনলাইনে থাকলে পাগলির সাথে পাগল বকবক করতে হবে, তাই চলে আসলাম। পরদিন সকালে কলেজে গেলাম। প্রথমে একটা স্যারের সাথে দেখা হলো, খুব ভালো তিনি, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। এই অদ্র, দাঁড়াও, তোমাকে আমি খুব ভালো মনে করতাম। শুধু আপনি না, সবাই আমাকে খুব ভালো মনে করে, কারণ আমি আসলে গুড বয়। রাখো তোমার গুড বয়। আমার এই ধারণা কালকে সন্ধ্যার সময় ভুল প্রমাণিত হয়েছে। কেন স্যার, আমি কি কিছু করেছি? কি করেছো মানে? কি করনি সেটা বলো। কি করেছি আমি? কেন ভুলে গেছো? বলেন তো স্যার, কি হয়েছে? কালকে সন্ধ্যার সময় দেখলাম তুমি ওই মোড়ে দাঁড়িয়ে আছো, যেখানে বকাটে ছেলে সবসময় আড্ডা দেয়। আর আমি তোমাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার অদ্র, তুমি এখানে দাঁড়িয়ে কেন? তারপর কি সেটা আমাকে বলে দিতে হবে? না বললে জানবো কিভাবে? তুমি বলেছো, আর এখন তুমি জানো না? স্যার বলেন তো কি হয়েছে? তুমি আমাকে বলেছো গাঞ্জা খাবার লাইকা দাঁড়াইয়া আছি, খাবেন নাকি? তারপর আমি বললাম, অদ্র তোমাকে খুব ভালো ছেলে ভাবতাম। তারপর স্যার? তারপর আবার জিজ্ঞেস করছো, তোমার লজ্জা করছে না নাকি গাঞ্জা খেয়ে সব ভুলে গেছো? স্যার আমি কিছুই করিনি, কি হয়েছে সেটা আগে বলবেন তো। কি আর হবে, তারপর আমাকে এমন কথা বলছো, ছি ছি। কি বলেছে স্যার? স্যার আগে কটমট করে বলল। কি বলেছো এই টাগলু তুই যাবি এখান থেকে, নাকি পাশের ডোবাতে তোরে চুমামু? কত বড় বেয়াদবি করছো তুমি আমার সাথে, একবার ভেবে দেখো। স্যার বিশ্বাস করেন, ওইটা আমি করিনি। আমারও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু নিজের চোখ আর নিজের কান দিয়ে দেখেছি এবং শুনেছি। দেখো অদ্র, ভালো হতে পয়সা লাগে না, এখনও সময় আছে, ভালো হয়ে যাও। না, হারামিটার সাহস অনেক বেড়ে গেছে, এটা একটা বিহিত করতেই হবে, নাহলে সামনে আরেক বিপদ আসবে, আমি শিওর। স্যারকে কোনো রকম সরি টরি বলে ম্যানেজ করে বাসায় আসলাম। মেজাজ পুরাই গরম। আম্মুকে বললাম, আম্মু তুমি একটা কিছু করো। কেন, কি করব আমি? ওর কিন্তু সাহস অনেক বেড়ে গেছে। কার আবার? তোমার গণধর পুত্র। কেন, কি করেছে ও? আমার স্যারকে টাকলো বলেছে, আর এখন স্যার আমাকে ধরেছে। আচ্ছা, ও আসুক, আমি দেখছি। ও, আপনাদের তো বলাই হয়নি যে আমার একটা জেরক্স কপি আছে, হুবহু দেখতে আমার মতোই, মানে আমার যমজ। দোষ করে সে, আর শাস্তি পেতে হলো আমাকে। এ কেমন বিচার? আজকের কাহিনীটা নতুন না, এরকম আরও কত কাহিনী আছে, সেটা বলে শেষ করা যাবে না। আমরা ছোটোকাল থেকে আলাদা স্কুলে পড়তাম। একবার স্কুলে একটা ছেলে আমাকে মেরেছিল, আমি বাড়ি এসে শুধু আম্মুকে বলেছিলাম। সো সেটার পর স্কুলে গিয়ে ওই ছেলেটাকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল। ওর বাবা স্কুলে নালিশ দিয়েছিল, আমাকে টিসি দিতে চেয়েছিল, কিন্তু বাবা অনেক কষ্টে ম্যানেজ করেছিল। যাই হোক, এতক্ষণ তো ওই গণধরের অনেক প্রশংসাই শুনলেন। আরে তার নামই তো বলা হয়নি। তার নাম অভ্র, আর আমার নাম অদ্র। আমাদের নাম রেখেছিল নানু। মনে হয় আব্বুর পছন্দ হয়নি, তাই আরেকটা নাম করে রেখেছে নানুর দেন। আমি এখন আমাদের নিকনেম। এসব নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নেই, নাম দিয়ে কি আসা যায়। বাড়িতে বসে থাকতে থাকতে পাগলি মেয়ের কথা মনে পড়ে গেল। ফেসবুকে ঢুকলাম, দেখলাম অনলাইনে। সারাদিন কি অনলাইনে থাকে নাকি? দিলাম একটা মেসেজ, আপনি সবসময় অনলাইনে থাকেন নাকি? বিশ্বাস করো, আমি যখন আসি তখনই তুমিও আসো। ও তাই? দিলের একটা টান আছে না। ও আমি মাঝে মাঝে ফেসবুকেতে এসে দেখি যে তুমি আছো নাকি, কিন্তু তোমাকে পাই না। আমাকে দিয়ে কি করবেন? আলুর ভর্তা বানিয়ে খাবো। কি কটকটি রে? কি মানে রাক্ষসী রানী? তোমার পাইলে মায়েরা তোমার হাড় একটা একটা করে খুইলা পাগলা গারদে ঝুলাইয়া রাখুম। হ্যাঁ, ওইটাই তো আপনাদের ঐতিহ্য। আপনার জন্য মনে হয় আমারও পাবনাতে যাইতে হবে। আসো চাঁদ, পাগলি থেরাপি দেবো, সব ঠিক হয়ে যাবে। আপনার ঠিক সুবিধার মনে হচ্ছে না। কেন গো? আচ্ছা সত্যি বলেন, আপনি আমাকে দেখেছেন? আমাকে দেখলে চিনতে পারবেন? এত কনফিডেন্স? তোমাকে ছাড়া থাকতে পারছি না, তাই তোমার কাছে আসার ব্যবস্থা করেছি। মানে কি? মানে অল্প সময়ের মধ্যে আমাদের দেখা হবে। পাগল টাগল খাইছেন নাকি? না গো। আপনার মাথায় কি সত্যি সিট আছে? একটা সিটি আছে শুধু তোমার জন্য, তুমি ছাড়া আর কেউই বসতে পারবে না। হালা রে, এটা আমি কি বোঝাই আর কি বোঝে? ঠিকই বুঝি, তুমি উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করবে না একদম। আমি আবার কি বোঝালাম? যা বোঝানো সেটা তো আপনিই বোঝাচ্ছেন। আর শোনো, এখন থেকে আমাকে তুমি করে বলবা। কেন? কারণ আমরা ইয়ারমেট, তাই। তাহলে তো তুই করে বলা লাগবে। ওই খবরদার। কেন? বেশি বোঝার চেষ্টা করবা না। আচ্ছা ঠিক আছে, তবে টাইম লাগবে। কিসের টাইম? তুমি বলতে একটু টাইম লাগবে। ঠিক আছে। খেয়েছো? না। খাওনি কেন? একটু টেনশনে আছি। কিসের টেনশনে?
পরে কথা হবে, বাই। আরে কই যাও, দাঁড়াও। আমি বাই বলেই অফলাইনে হয়ে গেছি। বান্দরটা আইছে, এত বড় অপরাধ করেছে, কিছু তো বলা দরকার। রাগ গরম থাকতেই বলতে হবে। এই, আমার স্যারকে তুই কি বলেছিস? টাকলু, দেখেছ আম্মু কিরকম লাগাম ছাড়া কথা বলতেছে? এই কথা বলতে আবার লাগাম দেওয়া লাগবে কেন? তোর এই কথার জন্য এখন স্যার আমাকে ক্লাসে উঠতে বসতে সাইজ করবে। পড়া করে যাবি, তারপর কিছু বললে আমাকে বলিস, তারপর আমি টাকলুকে দেখবো। আম্মু আমার রাগ উঠতেছে কিন্তু। এই তোরা থামবি? যা আবার হয়েছে, এখন খেয়ে নে। দেখাও ব্রো, তোর এসব ফাজলামির জন্যই ওর প্রবলেম হয়, এটা বুঝিস না কেন? আচ্ছা, আর এমন হবে না। এখন আয়, খেয়ে নে। বাহ, করলো এত বড় অপরাধ আর একটা ধমকে দিল না। কি সুন্দর শাস্তির বিধান। পরিবারের ছোট ছেলেগুলো ভাগ্য খুবই ভালো। কি আর করবো, খাবারের উপর রাগ করে লাভ নাই, তাই খেয়ে নিলাম। পরদিন কলেজে গেলাম, সবাই ঠিকঠাক, বাট নতুন একটা মেয়ে অ্যাডমিশন নিয়েছে। দেখতে শুনতে মাশাআল্লাহ, যে কোনো ছেলে তার উপর ক্রাশ খাবে, অসম্ভব সুন্দরী। সারাদিন মেয়েটাকে ফলো করলাম। মেয়েটা সেটা লক্ষ্য করেছে, তাই সে মুচকে মুচকে হাসি দিয়েছে, আর আমি এদিকে ফিদা হয়ে গেছি। হঠাৎ অব্রকে ক্যাম্পাসে দেখলাম। ও আমার কলেজে সাধারণত আসে না, আজকে এখানে। মতলবটা কি? এই, এখানে কি? কিছু না, তোর ক্লাস কর, যা। সেটা তো করবই, তুই এখান থেকে যা। যাব, ওর সাথে দেখা করে তারপর। ও আবার কে? একটা মেয়ে নতুন এসেছে। ওর কথা তুই বাদ দে, ও আমার ক্রাশ। তুই তোর আদ্রির কাছে যা। কিসের অদ্রি? ফেসবুকে তো ভালোই পিরিত মারাও, এখন কিসের আদ্রি? ফেসবুকে প্রেম হয় না? হয়, বিয়েও হয়। এই, তুই যাবি নাকি আব্বুর কাছে ফোন করবো? ওকে, যাচ্ছি। যা। আজকে ক্লাস খুব ভালো হলো না। ওকে দেখতে দেখতেই কখন যে ক্লাস শেষ হয়েছে কিছুই বুঝতেছে না। বাসায় এসে ফেসবুকে ঢুকলাম, সাথে সাথে মেসেজ। এই যে মিস্টার, কালো টি শার্ট, তোমাকে দারুণ লাগছিল। এবার একটু বেশি অবাক হয়ে গেলাম। আজকে কালো টি শার্ট পরে কলেজে গিয়েছিলাম, এটা এম এ জানলো কিভাবে? কে এম এ? আপনি আমাকে কোথায় দেখলেন? সেদিন তো বললাম যে তোমার খুব কাছে আসবো, এসেছি। আপনি কি চান? তোমাকে চাই। আমাকে কেন? জানি না, শুধু জানি তোমাকেই চাই। আচ্ছা, আপনার নাম কি বলেন তো? অদ্রি। ধ্যাত, এটা তো আপনি খেয়েছেন। সত্যি বলছি, এটাই আমার নাম। আচ্ছা। খাইছো? ইউ। হুম। আপনি এখন কোথায়? রাজশাহীতে। রাজশাহীতে কি করেন? তোমার টানে চলে এসেছি, আর যাব না। আপনি তো দেখছি সত্যি পাগলি। হুম। পাবনার পাগলি। দেখো, এটা বললে আমার খুব রাগ হয়। আপনাকে রাগাতে আমার খুব ইচ্ছা হয়। ফাজিল। পাবনার পাগলি। নাক ফাটিয়ে দিমু। পাবনার পাগলি সাহস কি রে? অনেক সাহস। যান, পড়তে বসেন। বাড়ি থেকে একবার বাইরে আসো, একবার দেখবো তোমায়। মানে কি? বাইরে আসো না। বাইরে গেলাম, সারাদিন ভাবিদের বাসা, তারপর রিয়াদের বাসা, ডানে রাফি আর বামে সৈকতদের বাসা। আশেপাশে কেউ নেই, সবার বাড়ির ছাদ খালি। মোবাইলটা নিয়ে বেরিয়েছিলাম, টুং করে বেজে উঠলো। এখন ভেতরে যাও। দেখা শেষ। অফলাইন হয়ে গেলাম। বুঝতে পারছি না কে মেয়ে, কি করে বুঝবো? অনেক ভাবনা চিন্তার পর একটা আইডিয়া পেলাম। যাই হোক, কালকে জিজ্ঞাসা করব। ঘুরতে যাব, ঠিক তখনই ফোন আমার গান গাইতে শুরু করলো। কল কেটে দিয়ে শুয়ে পড়লাম। একটুবার আবার ফোন দিল, নাম্বার চিনি না, রিসিভ করলাম। হ্যালো। কিডা? তোমার বউ। কই গো তুমি? তোমাকে ছাড়া একা থাকতে খুব কষ্ট হচ্ছে। এই তো তোমার পাশেই আছি। তোর ফাজলাম রাখেন। রাখলাম। কে আপনি? কে আবার? তোমার ইয়ে। ইয়ে মানে কি? ইয়ে মানে ইয়ে, বোঝো না? এত ঢং করো কেন? এই মিস অপরিচিতা। আরে মিস না, মিসেস অত্র বলবা ওকে। ও, এইবার চিনতে পারছি। তাই বুঝি? হ্যাঁ, আপনি তো পাবনার পাগলি, তাই না? ওই, একদম পাবনার পাগলি বলবা না। বললে তোমার বাবাকে সব বলে দিব। সব বলে দেবেন মানে? কি বলবেন? বলবো তুমি আমাকে বিয়ের নাম করে ইয়ে করে এখন ভুলে যেতে চাও। ইয়ে করে মানে? ইয়ে করে মানে যখন বলবো তখন ঠিকই বুঝতে পারবা। এই, আপনার মতলব কি বলেন তো? তোমার বউ হওয়া। এটা তো কখনোই হবে না। কেন হবে না? আমার একজন ক্রাশ আছে। কি? কে সে? আমাদের কলেজে নতুন এসছে। কে? হুম। দেখো, আমি ছাড়া অন্য কারোর দিকে তাকালে তোর চোখ তুলে ফেলবো কিন্তু। ফেলুন। দাঁড়া, এক্ষুনি তোর বাবার কাছে ফোন করে ইয়ে করার কথা বলবো। আমার বাবার ফোন নাম্বার কই পাবেন? তোমার নাম্বার যেভাবে পাইছি সেভাবে। আমার নাম্বার কই পাইছেন? বলবো না। আমি জানি আমার আব্বুর নাম্বার আপনার কাছে নেই, শুধু শুধু ড্রপ মারতেছেন, তাই না? 0172681
ডাট 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 4। সর্বনাশ, এই মাইয়া দেখে আমার পুরো গোষ্ঠীর নাম্বার জানে। কে এই মাইয়া? ও আপুরে, ভুলেও ফোন দিয়ে না প্লিজ। 100 বার দিমু। তুই আমার আপু কইলি কেন? আর বলবো না। আর কলেজে ওই মায়ের দিকে তাকাবি না। ঠিক আছে। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমাও। ফোন কেটে দিলাম, কিন্তু ঘুম আসতেছে না। কে মেয়ে? আমার ব্যাপারে ও এত কিছু জানে কেমনে? কি চাই ও? আমি তোকে কিছুই বলতেছি না, তাহলে ও সব জানছে কিভাবে? এইসব অব্রর কাজ না তো? অনেক ভেবে কোনো উত্তর পেলাম না। সকালে ঘুম থেকে উঠে আগে ভাবির বাসাতে গেলাম। ভাবি, তোমাদের পাবনাতে পাগল ছাড়া ভালো কেউ নাই নাকি? কেন, কি হয়েছে? কি আর হবে, পাবনা থেকে একটা পাগলি ফোন দিয়ে বলে ও নাকি আমার ইয়ে মানে কি গো? জানি না, বলে আব্বুকে নাকি বলে দেবে যে আমিও কি করেছি। হাই হাই, কি বলে এসব? দেখো তখন কি করি। ভাবনার বিষয়। ভাবির সাথে কথা বলতেছিলাম, দেখি ব্রাশ করতে করতে ভাবির রুম থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। আর এটা তো ওই মেয়ে যে আমাদের কলেজে নতুন এসছে, যে আমার ক্রাশ। ভাবিকে ফিসফিসিয়ে বললাম, ভাবি আমার ক্রাশ তোমাদের বাসাতে কেন? তোমার ক্রাশ মানে? আরে ভাবি, হেতেরি দেখে তো আমি ক্রাশ খাইছি। পেট ভরছে তো? না গো, এখনো পড়েনি। আমার মামা তো বোন। পাবনা? আমি এখন আসি ভাবি। আরে কই যাও? পরে আসবো, এখনকার মতো এই পাগলাগারো থেকে যাই বলেই চলে আসলাম। এটা কেমন হচ্ছে? আমাদের রাজশাহীও দেখছি পাগলতে পড়ে যাচ্ছে। কি করা যায়? বাট এই পাগলিরে দেখে তো আমি ক্রাশ খাইছি। ভাবির মামা তো বোন মানে আমার বিয়ান। হায় রে পরাণের বন্ধু আমার কই? কলেজে গেলাম, ও মা, বিয়ান দেখে আগে থেকে বসে আছে, কার জন্য যেন ওয়েট করতেছে। আমি যেতেই, এই যে মিস্টার, এত ভাব কিসের? কিসের ভাব? আপনি নাকি কাউকে পাত্তা দেন না। কিন্তু কেন? আমি রোমান্টিক কাউকে চাই, কিন্তু এখানে সব শালি আনরোমান্টিক। ও, কিন্তু আমি কিন্তু আপনার শালি না, আমি আপনার ভাইয়ের শালি। হ্যাঁ জানি তো। আপনি নাকি আমাকে দেখে ক্রাশ খাইছেন। পাবনার কাউরে দেখে আমি ক্রাশ খাইছি? অসম্ভব। কেন? আমরা কি মানুষ না? মানুষ, বাট মেন্টাল। আমাকে দেখে কি মনে হয় যে আমি পাগলি? শিওর না, বলে চলে আসলাম। পাগলের কাছে থাকা নিরাপদ না, কখন কি করে বসে কে জানে, তাই আগে থেকে সাবধান থাকা ভালো। এই যে মিস্টার, শোনেন। কি? আপনাকে আমার ভাল লাগছে। এবার আমি শিওর আপনি পুরাই পাগলি, পাবনার পাগলি। বলে দিলাম দৌড়, পাগলের কাছে থাকা নিরাপদ না। কোনো রকমে কলেজ থেকে বাড়ি আসলাম। ফেসবুকে ঢুকে দেখি পাবনার পাগলি অনলাইনে আছে। সাথে সাথে একটা মেসেজ দিল, ওই তুই ওই মেয়ের সাথে কথা বললি কেন? কোন মেয়ে? কোন মেয়ে আবার? কলেজে যার সাথে কথা বললি সেই মেয়ে। আরে সে তো আপনার মতো। আমার মতো মানে? পাবনার পাগলি। কি? ওর কাছ থেকে দূরে থাকবি। আমি ওর সাথে কথা বলেছি আপনি জানেন কিভাবে? বলেছি না আমি তোমার খুব কাছে আছি। বিকেলে ভাবির বাসায় গিয়ে অনেক আড্ডা দিলাম। অনেক কথা হলো বেয়ানের সাথে। তার কথা শুনে যা বুঝলাম তা হলো বেয়ান আমাকে লাইক করে। আহা, এটা তো মেঘ না চাইতেই বর্জ্যপাত। রাতে আবার সে পাবনার পাগলির ফোন রিসিভ করলাম না। অনেকবার ফোন দিল, কিন্তু আমি কেটে দিলাম। শেষে একটা মেসেজ দিল, কালকে কলেজে আয়, তোর একদিন কি আমার যতদিন লাগে লাগুক। বুঝলাম কালকে কলেজে খুব খারাপ কিছু একটা হবে, কারণ এই পাগল ছাগলদের বিশ্বাস নেই। তাই কালকে কলেজে না যাওয়াই ভালো। ডিসিশন ফাইনাল, আমি কালকে কলেজে যাচ্ছি না। কালকে সারাদিন অনেক ঘুম দেওয়া যাবে। সকালে অনেক লেট করে ঘুম থেকে উঠলাম। কি রে, অব্র কলেজে চলে গেল আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আমি আজকে কলেজে যাব না। কেন? এমনি। অমনি শুরু হয়ে গেল আম্মুর ওয়াজ। অনেক কথা শুনে আর থাকতে না পেরে কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাট ব্যাগটা কোথাও খুঁজে পাচ্ছি না। আম্মু আমার ব্যাগ কই? তোর ব্যাগ কই আমি কেমনে জানবো? মানে কি, কালকে রাতে আমি ব্যাগ বই গুছিয়ে রাখলাম, এখন আর পাচ্ছি না। অব্র একটা ব্যাগ নিয়ে গেল, ওটা তোর নাকি? কি? অব্রের রুমে গিয়ে দেখি ওর বই খাতা ব্যাগ সবই ঠিক আছে, কিন্তু আমারটা নাই। তার মানে হারামজাদা আমার কলেজে গেছে। আল্লাহ জানে আজকে কি করবে। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের দিকে রওনা দিলাম। বাড়ি থেকে বেরোয় দিকে আশেপাশে কোনো রিক্সা নেই। একে বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায়। অনেকক্ষণ অপেক্ষার পর একটা রিক্সা নিয়ে কলেজে গেলাম। কলেজে পৌঁছে দেখলাম হারামি অব্র অকাম কুকাম শুরু করে দিয়েছে। বেয়ানের সাথে কথা বলতেছে। আমি একটু এগিয়ে গেলাম। হাই অদ্র। হ্যালো। তোমার ভয় লাগছে না? ও মা, কেন? কালকে তোমাকে কে যেন ফোনে হুমকি দিল তাই। কই, আমাকে তো কেউ হুমকি দেয়নি। দিছে, তুমি ভুলে গেছো। ও হ, আজ তোর খবর আছে অদ্রর বাচ্চা অদ্র। আমি আবার কি করলাম? তুই কালকে আমার ফোন রিসিভ করিসনি কেন বল? কখন? রাতে। এই রে শালা, অদ্র তোর জায়গাতে এসে ফেসে গেছে। আর আমি একটা ফোন রিসিভ করতে পারলি না,
এখন কি বলি? ও ঘুমিয়ে গেছিলাম। তুই বড্ড বেশি মিথ্যা বলিস। তোকে যে কি করি। বলতে বলতে ঠাস করে একটা চর বসিয়ে দিল। এক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অভ্র। কেউ কেউ আর চোখে দেখতেছে। ওই আপু বিশ্বাস করেন আমি অদ্র না, আমি অভ্র। দুই গালে দুই হাত দিয়ে বসে পড়লো। অভ্র দেখলো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ওর কেমন জানি লজ্জা লজ্জা লাগতেছে। আবারও ভাবলো, ধ্যাৎ, আমি লজ্জা পাচ্ছি কেন? লজ্জা পাবে তো অদ্র। কেউ তো আর জানে না যে সে অভ্র। যা বোঝার আমি বুঝবো, এইসবই সে ভাবলো। দেখ অদ্র, আমাকে তুমি হয়তো এখনো চিনতে পারোনি। আমি অত্রি। এইবার আমার মাথা ঘুরতেছে। ফোনে সে পাবনার পাগলি আর এই বিয়ান দুইটা কেমন জানি গুলিয়ে যাচ্ছে। তাহলে কি দুজনই একজন নাকি? অভ্রকালে হাত দিয়ে বলল, কে আদ্রি? আর থাপ্পড় খাবা? না না, তাহলে ফাজলামি করো কেন? আমি সত্যি বলছি আমি অদ্র না। তাহলে তুমি কে? আমি তো অভ্র। ও মা, তাই? তাহলে তোমাকে দেখতে অদ্রর মতো কেন? আরে আমার তো যমজ। মানে? মানে আবার কি, আমার তো যমজ। তাহলে আপু বললা না কেন? কে আপু? তোমার ভাবি। কি হো, তুমি ভাবির বোন? হুম। ওগো বিয়াইন, বিশ্বাস করো আমি অদ্র না। না, তোমারে দেখতেছি সকাল বিকাল দুবেলা থাপড়ানোর দরকার। আল্লাহ রে, এ কি মুসিবতে পড়লাম। শোনো অদ্র, আমি সেই মেয়ে যে তোমাকে ফোন করে বিরক্ত করি, যাকে তুমি পাবনার পাগলি বলো। কিসের মেয়ে, কিসের বিরক্ত, কিসের পাগলি? ধ্যাত, ভাল লাগে না কিন্তু। আমারও ভাল লাগছে না, আজাইরা মায়ের খেয়েছি শুধু। তোমায় একটা সত্যি কথা বলি অদ্র, জি। আমি সত্যি তোমাকে লাভ করি। আই লাভ ইউ। OMG, কি হলো? আই লাভ ইউ টু। সত্যি? বলার সাথে সাথেই অদ্রি অভ্রকে জড়িয়ে ধরলো। আমার চোখ তো ছানা পড়া। না, আর সহ্য করা যাচ্ছে না। অনেক সহ্য করেছি আর না। এখন কিছু করা দরকার, না হলে আমার পরাণ পাখি ফুরুত করে উড়ে যাবে। তখন আমার কি হবে? আমি ওদের সামনে গেলাম। অদ্রি আমাকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল আর অভ্রকে ছেড়ে দিল। মেজাজ বিগড়ে গেছে। শালা তুই জড়িয়ে ধরবি কেন? অনেক রাগ। তাই অভ্রকে জোরে একটা লাথি দিলাম। আচমকা লাথি দেওয়াতে পড়ে গেল আর উঠতে উঠতে বলল, ওই আমারে মারলি কেন? তোরে না কইছি আমার কলেজের আশেপাশে আসবি না? হ, তাহলে আসলি কেন? আমার ইচ্ছা। তোর ইচ্ছা আমি বের করতেছি, দাঁড়া। আজকে আব্বুকে সব বলে দেবো। তুই কি কইবি রে? যা কর আমি কইমু। বলে হনহন করে চলে গেল অভ্র। অনেক বেশি বেড়ে গেছে। আজকে আব্বুকে সব বলে দেবো। পেছন ফিরে তাকে দেখি অদ্রি নাই। আরে, এই মেয়েটা কোথায় গেল? আরে, ও তো মাটিতে পড়ে আছে, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। কি মুশকিলে পড়লাম। এখন তো একে বাড়ি নিয়ে যেতে হবে। পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দিলাম। ও চোখ খুলে তাকিয়ে আমাকে দেখে ভূত দেখার মতো আবারও অজ্ঞান হয়ে গেল। এই কি বিপদে পড়লাম। কয়েকজন মিলে ওকে গাড়িতে তুলে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসতে ভাবে অনেক ভয় পেয়ে গেল। আমি তাদের শান্ত করলাম, এই বলে যে কিচ্ছু হয়নি, শুধু অজ্ঞান হয়ে গেছে। আমি ওর চোখে মুখে পানি ছিটিয়ে দিতে বলে চলে আসলাম, না হলে আবার অজ্ঞান হয়ে যেতে পারে। পাশে সে জানতে পারলাম অভ্র এখনো বাসায় আসেনি। আমি কিছু বললাম না, রুমে গিয়ে শুয়ে পড়লাম। ভাবছি এই মেয়েটাই অদ্রি। ইস, সেদিন নামটাই জানা হয়নি। হ্যাঁ, এটাই অদ্রি। তা না হলে এত কিছু জানলো কেমনে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আর অন্যদিকে অদ্রি চোখ খুলে চারপাশে একবার দেখে নিয়ে বলল, আমি কোথায়? বাড়িতেই আছিস? এবার অদ্রি কান্না শুরু করে দিল। আপুরে আমাকে ভূতে ধরেছে। কি যাতা বলছিস? ঠিকই বলছি আপু, ওই অদ্র আছে না, হ্যাঁ, ও কি করেছে? ওর সাথে একটা ভূত থাকে, ওই ভূত আমাকে ধরেছে। কি বলছিস এসব? ওর সাথে ভূত থাকবে কেন? আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছিস? আর ভূতকে দেখেছি, একদম ওর মতো দেখতে। ও আবার ওই ভূতটাকে লাথি মেরেছে। এই কথা শুনে ভাবি তো হাসতে হাসতে পাগল হয়ে যাবে এমন অবস্থা। ও আপুরে, তোমাকেও ভূতে ধরলো নাকি? চুপ করে থাক। হাসছো কেন? তোর কথা শুনি। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে? পাচ্ছে। কেন? আরে, এটা তো অভ্র। হ্যাঁ, ঠিকই বলেছ। ওই ভূতটা বলেছিল যে ওর নাম অভ্র। আরে, ওটা ভূত না। তাহলে কি? ওটা ওর ভাই। মানে? মানে আবার কি, ওরা যমজ। কি বলছো এসব? হ্যাঁ, ঠিকই বলছি। কি? এই যমজের ঘরে আমি সংসার করব কিভাবে? যমজের ঘরে সংসার করবি মানে? বুঝো না বুঝি? তাহলে এখানে আসার এটাই কারণ তোর? এখন বলো কি করে করব সংসার? সেটা আমি কি জানি, তুই বুঝগা। ওই আপু, আজকে অফরোরে চড়িয়ে ধরেছি। বিয়ের পর যদি উল্টাপাল্টা জনের সাথে যদি দেখি,
উল্টাপাল্টা কিছু হয়ে যায় তাহলে কি হবে? তাহলে অদ্র ধরে ঘাড় ধইরা বাড়ি থেকে বের করে দিবে। তাইলে এখন আমি কি করব? সাবধান থাকতে হবে। অনেক বেশি সাবধান থাকতে হবে দেখছি, তা না হলেই সব শেষ হয়ে যাবে। এদিকে আব্বুর চেঁচামেচিতে বিকেল আমার ঘুম ভেঙে গেল। অনেক রেগে আছে মনে হচ্ছে, কেন সেটা তো জানি না, তবে রুম থেকে শুনতে পাচ্ছি, ওর সাহস হলো কি করে এত বড় একটা কাজ করার? মান সম্মান কিচ্ছু রাখলো না। আরে আমাকে বললে কি হতো, লুকিয়েও করলো কেন? ও মা, কে বিয়ে করেছে? কার জন্য আব্বু তো রেগে আছে? নিশ্চয়ই অব্র বাবাকে উল্টাপাল্টা কিছু বলেছে। কিছুই বুঝতেছি না। জানার জন্য রুম থেকে বের হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ঘুম ভাঙলো তাহলে নবাব পুত্রের? এই রে, আমার উপরে রাগ ঝাড়তেছে কেন? দোষ করবে একজন আর ঝাড়ি শুনবো আমি? আপনি এত বড় কাজ কেমনে করলেন বাপজান? আমি আবার কি করলাম? বংশের মুখে চুলকালি মাখাইলেন? কই, আমি তো কারো মুখে চুনকালি লাগাইনি। আচ্ছা তুই এই কাজটা কেন করলে বলতো? কি করেছি আমি? দেখ এখন কিন্তু থাপ্পড় দিমু। ও হ্যাঁ, ওইটাই তো দিবেন। ওইটা ছাড়া আর কি দিবেন? এইবার কিন্তু লাথি দিমু। ধ্যাৎ, ভাল লাগে না। কেন লাগবে না? যেই কাজ করছ তাতে তো তোর এখন অনেক খুশি থাকার কথা। দূর, কি করছি আমি? হারামজাদা, মান সম্মান সব দুলিয়ে মিশিয়ে দিয়েছিস। ধ্যাৎ, থাকবোই না রে বাড়িতে। ও এখন গজ্জামাই থাক গা, যা। মেজাজ খারাপ হয়ে গেল। কি করেছি সেটা না বলে আমার উপর রাগ ঝাড়তেছে। রাগ করে বাড়ি থেকে বের হয়ে এলাম। সামনে চাচার বাসা দেখে মনে হলো যাই, অদ্রির খোঁজ নিয়ে আসি একটু। ভাবিদের বাসায় গিয়ে দেখে অদ্রি শুয়ে আছে আর ভাবি পাশে বসে আছে। আমি রুমে ঢুকলাম। আমাকে দেখে অদ্রি চিল্লিয়ে বলল, আপুরে, ভূত আইছে। ভূত মানে? কিসের ভূত? আরে ওর কথা রাখো তো, ওর মাথা খারাপ হয়ে গেছে। সেদিনই বলেছিলাম পাপনার পাগলি ওটা। ওই খবরদার, পাপনার পাগলি বলবা না। তোদের একটা কথা বলাই হয়নি, একটু আগে অভ্র এসেছিল। কেন? এসে যা বললো তা শুনে তোদের পিটাতে ইচ্ছা করতেছে। আমি আবার কি করলাম? তোরা নাকি বিয়ে করেছিস। কি কি বলো ভাবি তুমি এইসব? ওই হারামি বললা, তুমি সেটা বিশ্বাস করলা? করবো না কেন? করবা না কারণ আমার বিয়ের বয়স হয়েছে নাকি? আমি তো ছোট বাচ্চা। বুইরা একটা। এই তুমি চুপ করো। আচ্ছা ভাবি, তুমি ভাবো এই বয়সে কি আমাদের রেজিস্ট্রি হবে বলো? না, তোমরা তো রেজিস্ট্রি করনি। তাহলে বিয়ে করলাম কিভাবে? তোমরা নাকি কোন ইমামের কাছে গিয়ে কালিমা পড়ে বিয়ে করেছো। এই পাবনার পাগলি, তুমি চুপ কেন? ভাবিরে বোঝাও। তুমি তো চুপ করতে বললা। এখন বলতে বলেছি। ওই আপু দেখো, তোমার দেবর এখন আমাকে অস্বীকার করতেছে, আমার এখন কি হবে? এবার আমার মাথায় হাত। হে রে, এ মেয়ে দেখছি পাল্টে খেয়ে গেছে। এখন কি হবে? এই জন্য মনে হয় আব্বা তো রাগারাগি করছিল, আব্বা আমার শেষ করে ফেলবে। এরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমার কপালে অনেক দুঃখ আছে, সেটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। শালা রব্র, তোর নামে নালিশ দেওয়ার কথা আমার। মার খাবি বলে দিলাম না, আর তুই কেনা উল্টে আমার নামে এত বড় মিথ্যা অপবাদ ছাড়লি। আমি ওদের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বললাম, এই আমি তোমাকে কখন বিয়ে করলাম? এক্ষুনি ভুলে গেলে? অফরোজ সাক্ষী আছে কিন্তু। দেখো, মিথ্যা বলবা না। আমি মিথ্যা বলবো কেন? বোঝার চেষ্টা করো প্লিজ। এসব মিথ্যা রটিয়ে শুধু দুজনের পরিবারের মান সম্মানটা যাবে, আর কোনো লাভ নেই এটা করে। একটা মিথ্যা বলে যদি তোমাকে সারা জীবনের জন্য আপন করে পাই, তাহলে সেটা বলতে আমি রাজি আছি। কিছু বললে? কই কিছু না। দেখো, এসব মিথ্যার বলো না। দেখো, তুমি আমাকে বিয়ে করে যদি আমাকে অস্বীকার করো, আমি কি চুপ করে থাকবো নাকি? না, আর সহ্য হচ্ছে না। যেখানে যাচ্ছি সেখানে শুধু টেনশন। কোন ফান্দে পড়লাম আমি? আল্লাহ ভালো জানে আজ বাড়ি গেলে কি হবে। এদিকে রাতও হয়ে যাচ্ছে। এক পায়ে দুপায়ে বাড়ির দিকে এগোচ্ছি। বাড়িতে ঢুকতেই আব্বুর বাস খেয়ে গলা। আসেন বাপজান, আসেন। আমি চুপ করে রইলাম। কিছু বলার মুখ নেই আমার। আর বললে কেউ বিশ্বাস করবে না। বৌমা এখন কেমন আছে? বৌমা? কিসের বৌমা? কার বৌমা? কেন দেখা করে আসলেন আর এখন বলতাছেন কার বৌমা? তোর, ও তো আমার ক্লাসমেট। এরপর রুমমেট হবে? তোর ভাল লাগে না কিন্তু। তোর মুখে এসব মানায় না। আমি কি করেছি? আমাদের না জানিয়ে বিয়ে করছিস কেন? আমি না, অব্র করে আমার নাম দিছে। তোরে কিসের বাড়ি মারলে সত্যি বলবি বলতো? আমি তো সত্যি বলতেছি। অব্র আমারে সব বলেছে। ওই কাজটা অব্র করেছে আর দোষ দিচ্ছে আমাকে। অব্র, অব্র, এই অব্র এখানে আয় তো। কি হয়েছে আব্বু? এইটা নাকি তোর কাজ? তুই নাকি এই কাজ করে আদ্রকে ফাঁসিয়েছিস? এটা বিশ্বাস করলে? ওর কলেজের ছাত্রী, আমি চিনি না, তাহলে আমি বিয়ে করব কিভাবে? ওরে সাধুরে, এমন মুখখানা ভাব দেখে মনে হচ্ছে যেন হিমালয়ের ধ্যানে ছিল, সবে ধ্যান ভঙ্গ করে উঠে আসলো।
আদ্র, তুই আমাদের না বলে কেন বিয়ে করলি? একবার বলতে পারতি। বুঝলাম আমার কথা আর কেউ বিশ্বাস করবে না। সব হয়েছে এই হারামজাদা অব্রুর জন্য। আমার লাইফটা একেবারে তামাতামা করে দিল। আমি তো শেষ। আমি তো এখন বাচ্চা, আমার এখন কি হবে? আব্বু আবার বলে উঠলো, ওই বিয়ে যখন করেছিস তখন ওকে বাড়িতে নিয়ে আয়, যা। কি মুশকিলে পড়লাম রে বাবা। আর শোন, সবাই জেনে যাওয়ার আগে একটা অনুষ্ঠান করব, কি বলিস? আমি কিছু জানি না। তুই আমার চোখের সামনে থেকে যা। আমি তোর চোখের সামনে থেকে সরে এলাম। রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, আমার বাংলা সিনেমার মতো মেমোরি লস হয়ে গেছিল নাকি? তখন তো ওদেরকে বিয়ে করেছিলাম। তাছাড়া আমি ওকে বিয়ে করেছি বলে তো আমার কিছু মনে পড়ছে না। কি হচ্ছে এসব আমার সাথে? আমি এখন কি করব? আমি তোকে বিয়ে করিনি, কিন্তু এখন সবাই যেভাবে লেগেছে মনে এখন করতে হবে। অব্রোর বাচ্চা অব্র, তোরে আমি খাইছি, জায়গা মতো তোরেও সিল মারিয়ে দেবো। বিকেলে ঘুম থেকে উঠে দেখি আব্বা একটা ভদ্রলোকের সাথে কথা বলছে। আমি তাদের মধ্যে দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার সময় লোকটি বলল, এই তুমি এখনই বাইরে গেলে আবার ভিতরে আসলে কখন? আমি কখন বাইরে গেলাম? এই ছেলে মিথ্যে বলবে না। ধুর মশাই, পাগল টাগল খাইছেন নাকি? এই ছেলে ভালোভাবে কথা বলো। ওকে আঙ্কেল, আপনি কিছু উল্টাপাল্টা খাইছেন নাকি? এই চুপ কর। শ্বশুরের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? শ্বশুর? কিসের শ্বশুর? কার শ্বশুর? কি হচ্ছে এ বাড়িতে কিছুই বুঝতেছি না। কিভাবে কথা বলতে হয় আমি জানবো কেমনে? আমি কি বিয়ে করেছি নাকি? এইটাও কি শিখিয়ে দিতে হবে নাকি? নয়তো কি? বাই দেবে, এটা আমার শ্বশুর হলো কেমনে? উনি অদ্রির বাবা। বাপরে, সব যে দেখছি 6G গতিতে চলছে। তা আমি কি করব? হারামজাদা, চুপ করে বস, একটা কথাও বলবি না, যা বলার আমি বলবো। ধ্যাৎ, আমি আর কি করব? চুপ করে পাশে বসে বললাম আর তাদের কথা শুনতে লাগলাম। বিআই সাহেব, আমাদের ওখানে 2-1 লোক এই ব্যাপারটা জেনে গেছে, তাই আমি দেরি না করে এখানে চলে আসলাম। বলেন কি, আমাদের এখানে এখনো জানাজানি হয়নি? হ্যাঁ, 2-1 বলেছে যে আমার মেয়ে নাকি রাজশাহী কারো সাথে পালিয়ে গিয়ে কাউকে বিয়ে করেছে। আমি তাদের বলেছি যে ওখানে আমার একটা জামাইয়ের বাড়ি, জামাই ভালো ছেলে দেখে বিয়ে করেছে, এখনো বিয়ে হয়নি। খুব ভালো বুদ্ধি করেছেন তো। বিআই সাহেব, আমার মান সম্মান এখন আপনার হাতে। এখানে শুধু আপনার না, আমার মান সম্মানও জড়িত। তাহলে আর না কইরেন না, এবার সবার সামনে ওদের বিয়েটা দিই। আমি রাজি না হয়ে আর কি করব? এছাড়া তো আর উপায়ও নেই। তাহলে সপ্তাহের মধ্যে কাজটা শেষ করলে কেমন হবে? ঠিক আছে, আমি তাহলে কালকে মেয়েকে পাকা দেখা দেখতে যাবো। আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ থেকে তাদের সব মাতলামি কথাবার্তা শুনতেছি, এখন আর চুপ করে থাকতে পারবো না। তোর মশাই, আপনারা কিসের গাঁজাখুরি কথাবার্তা শুরু করেছেন? দেখছেন আমি দুধের শিশু। ফিডার কিনে দেওয়া লাগবে নাকি? দেন। হ্যাঁ, সেই ব্যবস্থা তো করতেছি। ধ্যাৎ, আমি গেলাম। যাও, বাট আগে বলে যাও যে তুমি তখন বাইরে গেলে আবার ভিতরে আসলে কখন। আমি বাইরে যাইনি, ঘুম থেকে উঠে এখানে আসলাম। মানে কি? তার মানে বাইরে গেল কে? আরে বেয়াই, ও তো অব্র। অভ্র মানে? আমার ছেলে। তাহলে অভ্র কে? আপনার জামাই। মানে কি বিয়াই, কিছুই তো বুঝতেছি না। আরে আমার 2টা ছেলে। জমজ? হ্যাঁ। এই মরছে রে। কি হলো? না কিছু না। তাহলে বিয়াই, বাড়ির সবাইকে এখানে আসতে বলি। ওকে, আমরা তাহলে কালকে পাকা দেখা দেখতে যাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। টাকলুটা চলে গেল। বুঝলাম না একদিনই কী সব হয়ে গেল। মাথা আমার গোল গোল করতেছে। সত্যি কি আমার বিয়ে করা লাগবে নাকি? এই বয়সে বিয়ে করলে পুলিশ ধরবে আমায়? এটা কারো মাথায় আসতেছে না নাকি? নাকি সবাই মিলে আমাকে জেলে পাঠাতে চায়? পরদিন সকাল না হতেই দেখি টাকলুর পুরো 14 গোষ্ঠী হাজির। এদিকে আমার ফাটতেছে, অথচ সবাই কি খুশি। আর আরেকটা আশ্চর্যজনক কথা হলো, হদ্রি আমাকে একবারও ফোন দেয়নি। হারামি বিয়ের বাতাস পাইছে আর অমনি ভাব নেওয়া শুরু করছে। সময় কাটতেছে না, তাই ফেসবুকে ঢুকলাম। ঢুকে দেখি কি সুন্দর একটা স্ট্যাটাস দিছে। আমি এখন অনেক হ্যাপি, কারণ কয়েকদিনের মধ্যে একটা চাকর পাবো। কিরম লাগে বলেন? আমি নাকি চাকর? হারামজাদি, তোরে দিয়ে যদি গোবর তোলাতে না পারি তাহলে আমার নাম অদ্র না। আমার চাকর বানাবি? তোরে দিয়ে সারা দিন রাত পার্টি বেয়ে নেবো, থালা বাসন মাজিয়ে নেবো, তোর বিয়ে করার শখ মিটাই দেবো। দুপুর করে বিকেল না হতেই আব্বা এত তাড়া শুরু করলো যেন আমরা 1000 ক্রোশ দূরে যাচ্ছি। আরে ভাবিদের বাড়ি তো বেশি দূরে না, 4-5 মিনিটের রাস্তা। একটু পরে দেখি সবাই রেডি। হারামজাদা অব্রও যাচ্ছে দেখছি। আমার কাছে এসে বলল, কি রে, তুই এখনো রেডি হস নাই কেন? শালা আমার জীবনটা পোড়া খোলা বানায় তোর ফুর্তি হচ্ছে? আরে ফুর্তি তো হবেই, ভাইয়ের বিয়ে বলে কথা। যা, আমি যাবো না। রাগ করিস না ভাই, চল। না। তোর জন্য না হলেও আমার জন্য চল। তোর জন্য মানে?
আরে তোর শ্বশুরের গোষ্ঠী সহ এখানে এসেছে। আমি তো নিশ্চিত এখানে তোর একটা শালি থাকবে। হতে পারে সেটা চাচাতো, মামাতো বা খালাতো। তাদের কারোর লগে আমার লাইনটা হয়ে যাইতো। দূর হারামি, আর জামুই না। যাবি না? না। ওকে, তাহলে আমি যাইতেছি। গিয়ে বলবো আমি অদ্র। তারপর তারা ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য আমাকে আর তোর হবু বউকে একটা রুমে পাঠাবে। তারপর হি 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 হো 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 হা 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 হা। না, এখন দেখছি যেতেই হবে, না কি আর উপায় নেই। তাই তাড়াতাড়ি রেডি হয়ে ভাবিদের বাসাতে গেলাম। ও মা, কি সুন্দর করে সাজিয়েছে বাড়ি, আর বাড়ি ভর্তি মানুষ। টাকলো পুরা পাবনা এখানে নিয়ে এসছে। এদিক ওদিক ঘোরাফেরা করছি, আমাকে একা ঘোরাঘুরি করতে দেখে একটু পরে কয়েকটা মেয়ে আসলো। কি বিয়াই একা একা কেন? বেয়াই? হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? এই, আপনার পাবনায় কি সবাই তার সেরা নাকি? কেন? জেনেন না জানেন না একেবারে বিয়ে বানায় ফেললেন? চিনি না মানে? একটু আগেই তো পরিচিত হলাম। না, আপনারও তার সেরা দেখছি। কেন? আমি সে কখন থেকে একা একা ঘুরতেছি, আর আপনি বলছেন আপনার সাথে পরিচিত হয়েছে। এ কি বিয়াই, আপনি মিথ্যা বলতেছেন কেন? দূর, আমি আপনাদের বিয়ে না। কিছুক্ষণ আগেই বললেন আপনি আমাদের বিয়াই। ধ্যাৎ, আমি আপনাদের দুলাভাই। ওকে, পাগল দেখছি রাজশাহীতেও আছে। কথাটা বলে আর দেরি করলো না, চলে গেল। কি আমি পাগল? এত বড় সাহস! ওরে শালি, তো ঘুরে খাইছি। একটু পর সবাইকে ডাকা হলো। আমি আর অব্র পাশাপাশি বসেছি। আমার পরে আম্মু, তারপর আব্বু, আর মেয়ে পক্ষ সবাই সামনে বসে আছে। হারামের শালিরা আমাদের দেখে চোখ ছানা ভরা। এই সুযোগ, একটা চোখ মেরে দিলাম। এবার বুঝো ঠেলা, কে চোখ মারলো? যারা জানে আমরা জমজ, তারা ছাড়া সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। একটু পর অদ্রিকে ডাকা হলো। ইয়ে বড় ঘোমটা দিয়ে এসেছে। তারপর ঘোমটা তুলতে বলল। অদ্রি ঘোমটা তুলেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওই, আমার বর কোনটা? আমি। ওই, তাহলে তুমি ওদিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকিয়ে থাকো। আরে ও অদ্র না, ও অভ্র। আমি অদ্র। আরে না, না, আমি অদ্র। আমি। না, আমি। না, আমি বলেছি তো আমি। স্টপ! সবাই অবাক হয়ে আমাদের দেখছে। আরে হারামজাদা বলছে ও নাকি অদ্র। এখন কি হবে? ওর সাথে যদি বিয়ে হয় তাহলে? আমি বের করতেছি কে অত্র। আমি একটা প্রশ্ন করব, দুজনে একসাথে উত্তর দিবা। ওকে। আমি তোমাদের কাছে কি নামে পরিচিত? অভ্র বলল অর্দি, আর আমি বললাম পাবনার পাগলি। এই তো, এইটাই অত্র। উফ বাবা, বাঁচলাম। আম্মু সবার সামনের কান ধরলো। তা দেখেই শালে দেখে হাসি। ডাকলো, মানে ওদের বাবা বলল, তোমাদের কিছু বলার আছে? নেই। অদ্রি বলল, আমি ওর সাথে একান্তে কিছু কথা বলতে চাই। আমি না করলাম, বাট কে শোনে কার কথা। বাধ্য হয়ে অদ্রির সাথে অন্য রুমে গেলাম। ওই বান্দর পোলা, 2 দিন থেকে ফোন দিস নাই কেন? তুমি দাওনি কেন? সারা জীবন তো আমিই দিলাম। এই, তুমি আমাকে চাকর বলছো কেন? ঠিকই তো কইছি। কি, আমি চাকর? তুই আমার চাকর। যা, তোরে আমি বিয়ে করবো না। ঠ্যাং ভাঙ্গা এখানে ফালাইয়া রাখমু। আমার মতো ভালো নিষ্পাপ ছেলেকে মারতে পারবা? কে? তুই নিষ্পাপ? হুম। কেডা কইছে? ওই টাকলু। টাকলো কেডা? তোমার বাপ। কি কইলি তুই? হারামি, হারামজাদা, কুত্তা, গরু, ছাগল, শয়তান, বিলাই। থামলে কেন, আরো বলো। আমি তো বাচ্চা, আমার এসব শেখার অধিকার আছে। আমি তো স্বাধীন দেশের নাগরিক। ওরে আমার বাচ্চারে ফিডার খাওয়ানো লাগবে নি? তোমার বাপ কইছে এজন্য নাকি আমাকে বিয়ে দিতেছে। আচ্ছা, বিয়ে করলে কি ফিডার পাওয়া যায় নাকি? একদম ফ্রিতে। ও, তাহলে তো বিয়ে করতেই হবে। আমি রাজি। কলেজে গিয়ে আমি ছাড়া আর কারোর দিকে তাকাবি না। কেন? বেশি কথা বলিস কেন? যা বলছি তাই করবি। আর তোদেরকে চিনবো কিভাবে বল? সেটা আমিও জানি না। মানে কি? আমার তাহলে কি হবে? আমি কি জানি? তুই জানিস না তো কে জানে? তুমি কিভাবে চিনবে সেটা তুমি ভালো জানো। তুই কিন্তু এখন আমাকে প্রপোজ করিসনি। বিয়ের পর। ঠিক আছে, এখন চলো। কই? বাইরে। আমরা রুমে ঢুকতেই সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি যেখানে বসেছিলাম ওখানে বসলাম। সবাই জানতে চাইলো সবকিছু ঠিক আছে কিনা। আমি হ্যাঁ সূচক উত্তর দিলাম। সবাই খুব খুশি। তাহলে বিআই মশাই, আগামী 3-4 দিনের মধ্যে বিয়ের কাজটা সেরে ফেলি। আব্বু আর আপত্তি করলো না। সন্ধ্যার পর সবাই চলে এলাম বাড়িতে। তার মানে 3 দিন পর আমার বিয়ে, সেটা আবার পাবনার পাগলির সাথে। জানি না কি আছে কপালে, নিজেরই বিশ্বাস হচ্ছে না। ওখানে সব কাজ শেষ করে সবাই বাড়ি চলে আসলাম। বাড়িতে আসতে না আসতে ফোনটা বেজে উঠলো। ফোনটা বের করে দেখলাম ওটা আমার ফোন না। এটা কার ফোন? এটা তো অভ্রর ফোন। তাহলে আমার ফোন কোথায়? হারামিটা মনে হয় ফোনটা বদলে দিয়েছে। এদিকে ফোন বেজেই চলেছে। কার এত প্যারা উঠেছে যে এতবার কল দিচ্ছে। আমি ফোনটা রিসিভ করলাম, কানে ধরলাম। হ্যালো। ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠে বলল, কেমন আছেন বিয়াই? কে আপনি?
আপনার বিয়াইন? ধুর, রাগ করলেন নাকি? না রাখবো কেন? অদ্রি কি বলেছে জানেন? আমি কেমনে জানবো? জানার আগে তারপর তো জানবো। ধ্যান, আমার লজ্জা করে। আপুর কাছ থেকে শুনেন। মেয়েটা আবার ফোনটা যত সম্ভব অদ্রির কাছে দিল। সে ফোনটা নিয়ে বলল, এই যে ফাজিল দেবর, আমার বোনটা তোর প্রেমে পড়ছে। তার মানে আমার সাথে তুমি তোমার বোনের বিয়ে দিবা? হুম। দাও, আমার কি? নিজের সংসারে নিজের সতী আনতেছো, তাহলে আমার কি? মানে? মানে আমি অদ্র। আমারে বোকা পাইছিস তাই না? সত্যি আমি অদ্র। ওরে অফ্র, তোরে আমি খুব ভালো করেই চিনছি। আল্লাহ, এটা আমি কি দিয়ে বোঝাই? ধ্যাত, রাখলাম। শালা তোরে কিসের বাড়ি মারবো বলতো? বলে ফোনটা কেটে দিলাম। তারপর আমার নাম্বারে কয়েকবার ফোন দিলাম, রিং হয়েছে, বাট রিসিভ করছে না। ফোনটা রেখে বাথরুমে গেলাম। বাথরুম থেকে এসে দেখি ফোনটা নেই, ওখানে আমার ফোন রাখা। বুঝলাম এটা অব্রর কাজ। আমি ওটা ডাকলাম, ডাকতে রুমে ঢুকে বলল, কি হচ্ছে? ফোন নিছিলি কেন? আমার ফোনে টাকা ছিল না তাই। আমি তো ফোন দিলাম, ঢুকলোই তো। শুধু মিস কল যাবে। কি ফকির রে তুই? ভাই, তুই তো তোর বউরে পাইয়া গেলি, আমারে একটা ব্যবস্থা করে দে। তোর শালা, আমি ওরে নিজের চালায়, এখন থেকে আরেক চালা। এমন করিস কেন? আমি তো তোর নিজের ভাই। এই তুই এখন যা তো। যাচ্ছি, তবে মাথা ঠান্ডা করে আমার বিষয়টা ভাবিস প্লিজ। অব্র চলে গেল। আমি ফোনটা হাতে নিয়ে অদ্রিকে ফোন দিলাম। এবার রিং হতে রিসিভ হলো। এই যে হিরো, কেমন আছেন? জি ভালো, আপনি? আমিও। চলো কালকে কলেজে যাই। আমি মানা করেছি নাকি? যাও। তোমার সাথে যাব। আমার সাথে কেন? তোমার সাথে যাব না তো কি অন্য ছেলের সাথে যাব? তাই তো। আচ্ছা যেও। থ্যাংক ইউ। ফোনটা কেটে দিয়ে শুয়ে পড়লাম। সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। এত তাড়াতাড়ি সবকিছু কিভাবে হচ্ছে? মনে হচ্ছে স্বপ্ন দেখতেছি। এসব চিন্তার মধ্যে দিয়ে কখন জানি ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ ফোনের রিংটনের শব্দে ঘুমিয়ে গেল। ঘুম চোখে রিসিভ করে বললাম, হ্যালো। এখনো ঘুমাচ্ছ? হুম। তাড়াতাড়ি উঠো। এত তাড়াতাড়ি ওঠা যাবে না, ঘুমা এখন। 5টা বেজেছে আর তুমি বলতেছো এত তাড়াতাড়ি? কি? কেবল 5টা? আরো 3-4 ঘন্টা ঘুম হবে আমার। এত সকালে আমি বাপের জন্ম উঠিনি। এখন থেকে উঠতে হবে। বুঝলাম এই রাত থেকে বাঁচতে হলে মিথ্যা বলতে হবে এখন। তারপর বললাম, আচ্ছা উঠতেছি, বাই। তাড়াতাড়ি উঠে নামাজ পড়ো। টাটা। ফোনটা কোনো রকমে কেটে ঘুমিয়ে পড়লাম। চোখ থেকে ঘুম যাচ্ছে না। সকালে কারো চিৎকারে ঘুম ভাঙলো। মনে হচ্ছে কেউ কানে গেছে, জোরে চিল্লানি দিছে। মেজাজটা গরম হয়ে গেল। চোখ না খুলে বললাম, এই কে রে? তোর চম। চোখ খুলেই দেখি অদ্রি। রাগটাকে মাটি চাপা দিলাম, না দিয়ে উপায় নেই। এখন সে যে রেগে আছে, একসাথে দুজনের রাগ করাটা ঠিক হবে না। আমি আবার চোখ বন্ধ করে বললাম, আমি কি বয়রা হয়েছি যে এত জোরে চিল্লানি দেওয়া লাগবে? ওই শালা, তোরে কখন উঠতে কইছি? সকালে। তাহলে এতক্ষণ ঘুম কেন? এখন তো সকাল, তো এখন ঘুম থেকে উঠলাম। তুই উঠলি নাকি আমি উঠাই দিতাম? এই একই কথা। তোর হাতে 5 মিনিট সময়, যা রেডি হ। 5 মিনিটে রেডি হওয়া যায় নাকি? কেন, তুই মায়া নাকি যে মুখে আটা ময়দা মাখবি সেজন্য দেরি হবে? তার মানে তুমি এসব মাখো? আমি কিন্তু এসব কিনে দিতে পারবো না, বলে দিলাম। আমি এসব মাখি না, আমাকে দেখে বুঝতে পারছিস না? কনফিউশন। আর 4 মিনিট। আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে রেডি হলাম। ঠিক মতো রেডি হওয়া হলো না, কেমন জানি অগোছালো লাগতেছে। যা হইছে এতেই ভালো, এখন তাড়াতাড়ি চল। আরে খাবো না। না চল। সকাল আমাকে কিছু খেতে দিলা না, নিজে তো ঠিক মতো খেয়ে এসেছো। এরকম জোরপূর্বক আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে চলে গেল। আমি জানো ননির পুতুল, যা করতে বলবে তাই করা লাগবে। আমার যে খুব ক্ষুধা লেগেছে, কি করি? তারপর রোদ্রি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। কী সব হাবি যাবে অর্ডার করলো। আমার তো সব ক্ষুধা লাগছে, তাই আগে পরে না ভেবে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে কৃতজ্ঞতা সুরে বললাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ না দিয়ে এখন বিল দাও। পকেটে হাত দিয়ে দেখি পকেট ফাঁকা, কিছুই নেই। এই রে, তাড়াতাড়ি রেডি হতে গিয়ে ওয়ালেটটাই আনা হয়নি। কি হলো, বিল দাও। আরে টাকা নেই তো। তোমারে যে কি করি। কিছু করা লাগবে না, শুধু বিলটা দিয়ে দাও। জানি, আমাকেই দিতে হবে। জানবেই তো, দিলের একটা টান আছে না। ওদ্রি বিল দিয়ে দিল। কলেজে গেলাম। ক্লাসের ফাঁকে ফাঁকে অনেক আড্ডা মজা হলো। কলেজ শেষে বাসায় এসে অদ্রি বলল, কালকে তো আমাদের গায়ে হলুদ। আমি ওর দিকে তাকিয়ে বললাম, জানি। হলুদ পাঞ্জাবি পরবা আর আমি হলুদ শাড়ি পরবো। কিন্তু আমার তো হলুদ পাঞ্জাবি নেই। উফ, চল এক্ষুনি শপিং মলে চল। কেন? হলুদ পাঞ্জাবি কিনতে। আর আমি তো টাকা রেখে এসেছি। আমি কি মরে গেছি? না। তাইলে এত কথা কিসের? হলুদ পাঞ্জাবি কিনে বাসায় আসতে অনেক দেরি হয়ে গেল। বাসায় এসে সময় কাটতেছিল না, তাই ফেসবুকে ঢুকে একটা গল্প লিখতে বসলাম। আসলে আমি রেগুলার লিখি না, যখন সময় পাই তখনই লিখি। লেখা শেষে পোস্ট করে দিলাম। কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম। আম্মু এসে বলল, অনেক রাত হয়ে গেছে, খেতে আয়। যাও আসতেছি।
রাত হলো কখন বুঝতেই পারলাম না, এত তাড়াতাড়ি রাত হয়ে গেল। এই মোবাইলটা খুব বাজে জিনিস। 5 মিনিট মোবাইল টিপে ঘড়ি দেখলে দেখি 1 ঘন্টা হয়ে গেছে। আমি গিয়ে সবার সাথে খেতে বসলাম। খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে। কি আজব, আজকে কেউ আমাকে ডাকলো না, আমাকে কেউ ইনভাইটও করলো না। যে যার কাজে ব্যস্ত। আমাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানে কেউ আমার খোঁজ নিচ্ছে না। আমি রুম থেকে বের হলাম না, বসে বসে ফেসবুক চালাচ্ছি, সবাইকে পাইকারি দরে রিয়াক্ট দিচ্ছি। দুপুর করে বিকেল হতে চললো, তবুও কেউ আমাকে একবারও ডাক দিল না। মনের মধ্যে এক গাদা রাগ নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম, তবুও কেউ এলো না। তাই নিজে রেডি হলাম। তারপর বাইরে গিয়ে দেখি একদম হুবহু আমার মতো পাঞ্জাবি পরে অভ্র টাঙ্কি মারতেছে। প্রথমে ভাবতেছিলাম কষে 2টা থাপড় দেব, তারপর ভাবলাম না, বিয়ের অনুষ্ঠান, একটু একটু মজা তো করবেই। আর কিছু বললাম না। একটু পর দেখি এই বাড়ির থেকে এক গাদা মেয়ে আসতেছে। সবাই অপরেরে ধরছে, তারে হলুদ লাগাবে। ও অনেক কষ্টে বুঝিয়ে আমাকে দেখিয়ে দিল। ওরা আমার দিকে আসতে আমি দিলাম দৌড়। ও মা, এদিক থেকেও দেখতেছে ওরা। এখন রুমে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। দৌড়ে রুমে গিয়ে ওদেরকে ফোন দিলাম, এই আমারে বাঁচাও। কি হয়েছে? তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? এতগুলো মেয়ে আমাকে ধরতে আসতেছে, এখন আমি কি করব? আমি যা বলবো ঠিক তাই করবা। আচ্ছা বলো। দরজা খুলে বাইরে যাবা, ওরা যা বলবে তাই করবা। কি বলছে এসব? চুপ, কোনো কথা শুনতে চাই না, যা বলেছি তাই করো। ফোনটা রেখে দরজা খুলে বাইরে এলাম। বাইরে আসতেই সবাই মিলে আমাকে ধরে ফেললো। আমি বললাম, ওকে ওকে ফাইন, জোরাজুরির দরকার নেই, আমি আর পালাবো না, আস্তে আস্তে সুন্দরভাবে করো। একজন তো বলে উঠলো, কি ব্যাপার, পালিয়ে রুমে গেলেন আবার নিজে ইচ্ছায় বের হলেন, কারণ কি? ওদ্রি ফোন দিয়েছিল। ও আচ্ছা দুলা ভাই, এই ভয় যেন সারা জীবন থাকে। আচ্ছা থাকবে। কি বলে পাগলেরা, আমি নাকি ওকে ভয় পাই? মেয়েদের মন রাখতে একটু একটু ভয় পাওয়ার অভিনয় করতে হয়। কোনো রকম বিপত্তি ছাড়াই গায়ে হলুদ পর্বটা কেটে গেল। কেমন যেন নার্ভাস লাগছিল, প্রথমবার তো তাই। পরের বার ঠিক হয়ে যাবে। রাতে খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, মেহেদি নিয়ে সবাই হাজির। আমার রুমে তোদের কি? যা বের হ, আমি ঘুমাবো। দেখ রিয়া, ভাব দেখ, দেখে মনেই হচ্ছে না যে তার বিয়ে হচ্ছে। এই যে নতুন বউয়ের হাজবেন্ড, চুপচাপ বসো, হাতে মেহেন্দি লাগিয়ে দিব। মেহেদি দিবে মেয়েরা, আমি কেন দেবো? হ্যাঁ আমরা দিয়ে দেব। তাই এই কোন ঝামেলা রে? এখন তো আমরা ঝামেলা হবই, এখন তো বউ পাইছো। তোর তাড়াতাড়ি শেষ করতো। চুপচাপ বসো। আমি চুপচাপ বসে রইলাম। ওরা মেহেদি লাগাতে শুরু করলো। কোনো কালে তো মেহেদি দেয়নি, ছোটকালে দিছি কিনা জানি না, তবে দেওয়ার কথা মনে পড়ে না। একটু পর অব্র আসলো। ওই আমার বর আসছে রে। ও তোর বর হবে কেন রে? ও আমার বর। আরে তোরা থাম, এত টেনশনের কিছু নাই। আমি তো মিনিমাম 4টা বিয়ে করবো, সবার চান্স আছে। আমি তোদের সবাইকে বিয়ে করবো। সেটা সময় হলেই দেখা যাবে। এই তোরা থামবি নাকি এই হাতে একটা একটা করে থাপ্পড় লাগামো? আচ্ছা লাগাচ্ছি। আমাকেও লাগিয়ে দে, আমিও লাগাবো। বিয়ে তো তোমার হচ্ছে না, তাহলে তুমি লাগাবে কেন? আমার ইচ্ছা, দে লাগাই দে। ওরা আমাকে মেহেদি লাগাচ্ছে আর অব্রকেও লাগিয়ে দিচ্ছে। এমন সময় অদ্রির ফোন। ওরা রিসিভ করে স্পিকার অন করে আমাকে কথা বলতে বলল। আমার বরটা কি করে? আমি কিছু বলার আগে ওরা বলল, তোমার বর এখন মেহেন্দি লাগাচ্ছে। ওই তুই কে? আমি রিয়া, আদ্র প্রাক্তন বউ। ওই মেয়ে, মুখ সামলিয়ে কথা বলো। ও মা, আমি আবার কি করলাম? আমার বর তোমার হবে কেন? আমার ছিল। দেখো, ওর দিকে চোখ তুলে তাকাবে না, তাকালে তোমার খবর আছে। হয়েছে হয়েছে, তাকাবো না, ওকে? অথ্রকে দাও। হ্যাঁ বলো। ওই মেয়েকে সত্যি করে বল। আপু। ওই আমি না তোমার জিএফ, আর এখন আপু বলতেছো কেন? কি? ওই মেয়ে তোমার জিএফ? আরে না, ও মিথ্যা বলতেছে। তুই আর কথা বলবি না আমার সাথে, তুই একটা হারামি, বেঈমান। আরে ভুল বুঝতেছো কেন? আমি ঠিকই বুঝেছি, একদম ভুল বোঝানোর চেষ্টা করবি না শয়তান। বলে ফোনটা কেটে দিল। অনেক রাগ উঠলো ওদের উপর। পাল সবসময় ফাজলামো করে। এটা তুই কি করলি? কি আবার করলাম? ওকে সব উল্টা পাল্টা বলতে গেলে কেন? বলছি তো, তো কিচ্ছে। ও আমাকে ভুল বুঝলো। সারা রাত এখন ওর রাগ ভাঙাবা নাকি সেটাও পারবা না? রাতে ঘুমোতে দিবি না বলে এই কাজ করছিস, তাই না? মেহেদি দেওয়া শেষ। ওদের বিদায় করে ওদের কাছে ফোন দিলাম। 2 হাতে মেহেদি লাগিয়ে দিয়েছে। ফোন চাপতে কষ্ট, কোনো রকমে কল দিলাম। অনেক কষ্টে তাকে ম্যানেজ করলাম। টানা 2 ঘন্টা বোঝানোর পর একটু বুঝ মেনেছে। ওকে ঘুমাতে বলে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। অনেক রাতে ঘুমাইছি তো, তাই উঠতে অনেক দেরি হয়ে গেছে। আজ আমার বিয়ে, ভাবতে কেমন যেন লাগতেছে। আর ফেসবুকে রিলেশনও চেঞ্জ করা লাগবে আজকে।
একটু পর সবাই ও বাড়িতে যাব। সবাই রেডি, আমাকে রেডি হতে বলল। আমি রুমে গেলাম। এ কি, আমার পোশাক কই? মাথাটা গরম হয়ে গেল। বাইরে এসে দেখি কেউ নেই। তার মানে সবাই আমাকে রেখে চলে গেছে। এটা কেমন কথা? আমি বল আমাকে ছাড়া সবাই চলে গেল। অন্য পোশাকে রেডি হয়ে বাড়িতে গেলাম। আমাকে দেখে শালিরা এলো। এসে আমাকে দেখে বিয়ে বিয়ে করতে লাগলো। বিয়াই দারুণ লাগতেছে। তোমাকেও। সত্যি? সত্যি। আমাদের কথাবার্তা দেখে রিয়া ছুটে এলো, এসে আমার হাত ধরেছে। এটা কে বিয়াই? আমি ওর হবু বউ। নেহি। কিসের নেহি? মুখ সেলাই করে দেব। দূর, আমি অভ্র না। ফাজলামও ভালো লাগে না কিন্তু। আমি অদ্র। হ্যাঁ, তুমি আদ্র এখানে ঘোরাফেরা করছো, আর অব্র বিয়ে করতে এসছে, তাই না? কি, অভ্র এখানে এসছে? জি না, আদ্র এসেছে বর সেজে বিয়ে করতে। দূর, আমি অদ্র। দাঁড়াও, আমি দেখছি কে আদ্র। তোমার হাত দাও তো। আমি আমার হাত বের করে তাকে দেখালাম। আরে তুমিই তো আদ্র। কালকে মেহেন্দি লাগানোর সময় আমি আদ্র আদ্রি লিখে দিয়েছিলাম। এই তো সেই লেখা। সেটাই তো আমি বলতেছি যে আমি অদ্র। তুমিই আদ্র, তার মানে বর সেজে এসেছে অভ্র। হারামজাদা অভ্র, আজকে যদি তোর মাথা না ফাটাইছি তাহলে আমার নাম অদ্র না। অনেক রাগ উঠেছে। রাগ নিয়ে ভেতরে গেলাম। গিয়ে দিকে সাহেব বসে আছে, আমার দিকে তাকিয়ে হাসতেছে। আমার রাগ তো আরো বেড়ে গেল। পাশে দেখলাম একটা ভাঙ্গা একটা ইট পড়ে আছে, ওটা হাতে নিয়েই, শালা আজকে যদি তোর মাথা না ফাটাইছি তারপর আমাকে বলিস। অব্র উঠে দাঁড়িয়ে দিল এক দৌড়। সবাই অবক্ষে তাকিয়ে আছে। সবার মনে একটাই প্রশ্ন, আরে বর দৌড়াচ্ছে কেন? আমি এটার টুকরো নিয়ে অব্রের পিছনে দৌড়াতে লাগলাম। শালা দৌড় দিয়ে অদ্রির রুমে প্রবেশ করলো, সাথে আমিও। আমার অনেক রাগ উঠছে, মাথা ফাটিয়ে দেবো আজকে। আরে আরে, কি করছো? আমার বরকে মেরে ফেলবে নাকি? তোর আমি অদ্র। জি না, এটা অদ্র। দেখতেছেন না আমাকে বিয়ে করতে এসেছে। এখন কিন্তু সত্যি সত্যি আমি মাথা ফাটিয়ে দেবো। অব্রকে দেখলাম একদম চুপচাপে একপাশে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না, অনেক ভয় পেয়েছে। ওই, তুমি বলো তো কে অদ্র? অব্র আমার দিকে তাকালো, দেখলাম আমি খুব রেগে আছি। আমি অভ্র, অদ্র না। তাহলে এসবের মানে কি? মজা করে করছি, প্লিজ আমাকে মারতে মানা করো। সবসময় মজা করে ভাল লাগে না অফ্রো। ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি সব খুলে দিচ্ছি। বলে এখানে সব খুলতে লাগলো। আরে আরে করছো কি? দাঁড়াও, আমরা বাইরে যাই। অদ্রি আর অদ্রির কাজিনরা বাইরে বের হয়ে গেল, ও সব খুলে দিল। আমি শেরানি মুকুট পরে বাইরে এলাম। এই, তুই এখনো এগুলো খুলিস না কেন? আরে আমি অদ্র। ও, অফ্রো কোথায়? আসতেছে। দেখো, এরকম মজার কখনো করবা না। ওকে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? তোমার এই বোনটার সাথে একটু ঘুরতে যাব। ও, এই ব্যাপার? রাজি করিয়ে নিয়ে যেতে পারলে যাও, কে মানা করেছে? থ্যাংক ইউ ভাবি। অবর বাইরে এলো, বলে মেঘা মানে অদ্রির কাজিনের হাত ধরে বলল, চলেন বিয়ান, ঘুরে আসি। ওরা চলেই যাক, ভালো মতো আমার বিয়ে হলে হয়। আমি এখন বর, তাই চুপচাপ গিয়ে জায়গা মতো চুপ করে বসে পড়লাম। অনেক চড়াই উতরাই পার করে শেষ পর্যন্ত বিয়েটা করতে পারলাম। এই বিয়ে করতে কত ধকল গেছে তার ঠিক নেই। যাই হোক, এখন আমি বিবাহিত। এখন বলা যায় অব্র ইজ নট এ ব্যাচেলর। কিছুক্ষণ আগেই সিঙ্গেল ছিলাম, আর এখন আমি ডাবল। এত তাড়াতাড়ি বিবাহিত দলে নাম লেখালাম। রুমে দিকে গেলাম। রুমের বাইরে থেকে ভেতরে গিয়ে আমার রুমে এক টোকি দিয়ে দেখি আমার রুমটা রুম নেই, জনসভা হয়ে গেছে। আর নেতা হলো অদ্রি, আর চামচা হলো তার কাজিনরা, আর আমার কাজিনরা। লোকজনের রুম ভরে গেছে, আমার জন্য জায়গা নেই। বুঝলাম এখানে গিয়ে আমার লাভ নেই, এখান থেকে আমার আর কাজ নেই। তাই ছাদে গেলাম। ও মা, ছাদে গিয়ে দেখি একটা টেবিল আর দুটো চেয়ার রাখা আছে। টেবিলে দেখলাম কিছু খাবার। বাহ, আমার জন্য। তোর আমার খিদে লেগেছে, এখন খেতে হবে। এমন সময় অভ্র আসলো, সাথে মেঘাও আছে। তুই এখানে? আর আম্মু থেকে কতক্ষণ থেকে খুঁজতেছে। খেয়ে নেই, তারপর যাচ্ছি। আরে না, আগে শুনে কি বলে। মনে হয় অনেকক্ষণ থেকে খুঁজতেছে, তাই দেরি না করে নিচে চলে আসলাম। অনেক খুঁজে আম্মুকে পেলাম না। শেষে দেখলাম আমার রুম থেকে বেরোচ্ছে। আমাকে ডেকেছো কেন? কখন ডাকলাম? অভ্র বললো ডেকেছো। মিথ্যা বলছে। কি, আমার সাথে মিথ্যা বলা? দাঁড়া, মিথ্যা বলা বের করছি। উপরে গেলাম। উপরে গিয়ে যে দেখলাম তা দেখে আমি তো অবাক। হারামিরা একটা জুসের মধ্যে দুইটা পাইপ দিয়ে দুজনেই খাচ্ছে। কি রোমান্টিক। থাক, এত রোমান্টিক মোডে আছে, এখন আর কিছু কমো না। কিছু বললাম না, নিচে চলে আসলাম। এসে থেকে অদ্রি সবার সাথে টেবিলে বসে খাচ্ছে। বাহ, কি অসাধারণ। নতুন বইয়ের বৈশিষ্ট্য দেখে আমি অবাক না হয়ে পারছি না। জামাইয়ের কোনো খোঁজ নেওয়া নাই, জামাইকে ছাড়া একাই খেতে বসেছে। লজ্জা শরম কিচ্ছু নাই। আল্লাহ এটারে কি দিয়ে বানাইছে। আমি কাছে গেলাম, আমাকে দেখে বলল, আরে কই ছিলা? বসো, তোমারে আমি খাওয়াই দেই।
সবাই হো হো করে হাসতে লাগলো। কি লজ্জা কি লজ্জা, এই মেয়ের কি লজ্জা বলতে কিছু নেই, সবার সামনে এভাবে কথা বলে। আমি অস্বস্তি বোধ করছি দেখে কাজিনরা বলল, এত লজ্জা পেও না, খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও, পরে এই সুযোগ না পেতেও পারো। ঠিকই তো, আমার বউ আমাকে খাইয়ে দিবে, আমি লজ্জা পাবো কেন? যতই লজ্জা লাগুক ওর হাতে খাবোই আজ। ওদেরই খাইয়ে দিতে লাগলো, আর আমি লজ্জা মাখা মুখ নিয়ে সবার সামনে খেতে লাগলাম। এই, তুমি আমাকে খাইয়ে দাও। সবার সামনে? আমি পারলে তুমি পারবা না কেন? আরে লজ্জা কিসের, খাইয়ে দাও তো। কিছু করার নেই, ওদেরকে খাইয়ে দিতে লাগলাম। খা, কত খাবি খা। খাওয়া শেষে রুমে গেল, সাথে হারামিগুলো। আমাকে কেউ ডাকলো না, একা একা বাইরে পড়ে থাকলাম। একটু পর ভাবি রুম থেকে বের হয়ে এলো। কি দেব সাহেব, এখানে একা একা কি করো? আমার সাথে এখন কেউ নাই, তাই একা। আহারে বেচারা, আমি তো আছি। আমি জানতাম তুমি থাকবা, কিন্তু তুমিও তো ওদের দলে যোগ দিছো। শোনো, একটু পর সবাই বের হয়ে আসবে, তখন তুমি ভিতরে যাবা। ভিতরে কি আমি কি করব? ওলে আমার ধোয়া তুলসী পাতারে, কিচ্ছু জানে না। তাই তো। ভিতরে গিয়ে দুজনে এক লগে থাকবা, বউ বর যা করে তাই করবা। ভাবি তুমি কি পাগল হয়েছো? পাগল হব কেন? ওই পাবনার পাগলির সাথে এক লগে থাকবো? আমার কি মাথা খারাপ? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, রুমে যাও, আমি একটু পর আসতেছি। সবাই দেখি রুম থেকে বেরিয়ে যাচ্ছে। কাজিনগুলো যেতে যেতে বলল, জানু আজকেই কিন্তু বিড়াল মারতে হবে, না হলে কিন্তু বিড়াল তোমাকে মারবে। তোর শালি যা তো। ওই, আমি না তোমার জানু, শালি বলছো কেন? কি জানো? যা দূরে গিয়ে মর। বউ পাইছো তো, এখন তো বলবা। সবাই চলে গেল, আমি একা দাঁড়িয়ে রইলাম। ভেতরে ঢোকার সাহস পেলাম না, কারণ ভেতরে পাগলি আছে, কামড় দিতে পারে। দরজার সামনে দাঁড়িয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, ঢুকবো কি ঢুকবো না। এমন সময় ভাবে সে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দিল। আবার বাইরে বেরোতে চাইলাম, কিন্তু পারলাম না, বাইরে থেকে দরজাটা আটকে দিয়েছে। কি আর করার, বাইরে যাওয়া যাবে না, পাগলির সাথে এখানেই থাকতে হবে। পেছন ঘুরে খাটের দিকে তাকে দেখে পাগলি নেই। ও মা, পালাইলো নাকি? এখন কি হবে? খাটের নিচে আলমারিতে দেখলাম, কোথাও নেই। এবার একটু ঘাবড়ে গেলাম, ভয় ভয় হচ্ছে। মেয়েটা গেল কোথায়? বউ পালালো নাকি? এমন সময় মনে হলো পিছনে কে যেন গুনগুন করে কিছু বলছে। পিছন ফিরে দেখি অদ্রি চেয়ারে বসে আছে, আর তার সামনে টেবিলে কতগুলো পৃষ্ঠা আছে, যেগুলোতে কি সব লেখা আছে সেগুলো পড়ছে। আমিকে বললাম, এই পাবনার পাগলি, ওখানে কি? নতুন বইয়ের মধ্যে খাটে এসে ঘোমটা টেনে বসো। তোর নতুন বউয়ের গুষ্টি কিলাই। নতুন বউ এভাবে কথা বলে নাকি? রাখ তোর নতুন বউ, এইসব কি? কোন সব? এতগুলো চিঠি কার জন্য? এই রে, সব দেখে ফেলেছে, এখন কি হবে? আল্লাহ তুমি মনে বাঁচাও। কি হলো বল? আমি কি করব, ভালো লেগেছিল তাই লিখেছিলাম, তবে বিশ্বাস করো কাউকে দেইনি। তোর সাহস কি করে হলো অন্য কারোর জন্য চিঠি লেখার? ভুল হয়ে গেছে। ভুল যখন করেছিস তখন শাস্তি তো পেতেই হবে। কি শাস্তি? আমি যতক্ষণ সবগুলো চিঠি পড়ে শেষ না করব ততক্ষণ তুই কান ধরে দাঁড়িয়ে থাকবি। এই শাস্তি দিও না প্লিজ। তাহলে চিঠিগুলো সবাইরে দেখামো। এই না, দৌড়ছি, কান ধরে দাঁড়িয়ে আছি, আর হারামিটা চিঠি পড়ছে। মাঝে মাঝে আমার দিকে তাকে হাসতেছে, সেই হাসি দেখে আমার পিত্তি চলে যাচ্ছে। হঠাৎ একটা চিঠি হাতের মধ্যে ধরে বলল, ওই এখন এক পায়ে দাঁড়িয়ে থাক। কেন? এই চিঠিটা পড়ে আমার অনেক রাগ হচ্ছে তাই। কেন, কি লেখা আছে? বলতে পারবো না, অনেক রাগ হচ্ছে। তবুও বলো। তোমার ঠোঁট দুটো দেখলে শুধু কিস করতে মন চাই। তো করো। অথ্রর বাচ্চা অথ্র, তুই কিস করতে চামো কোন দুঃখে? চিঠিতে এটা লেখা আছে। নাউজুবিল্লাহ। এখন ভালো সাজা হচ্ছে? আমি তো ভালোই। তুই কেমন ভালো সেটা আমার জানা হয়ে গেছে। কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাক। কি আর করবো, ঘরওয়ালির হুকুম তা পালন করতে হবে। কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছি, এমন সময় ভাবি এলো, সাথে কাজিরাও। আমি তো হতভঙ্গ হয়ে গেলাম, ইজ্জত আমার শেষ। এ কি জানো, তোমার এই অবস্থা কেন? ওই, ওরে জানু বললে তোর মুখ কিন্তু সেলাই করে দিমু। কেন গো সতীন, তোমার জ্বলছে নাকি? ওই, তোর মাথা কিন্তু ফাটাইয়া দিমু। আচ্ছা, আর বলবো না। ওর এই অবস্থা কেন? না বললে কারো বাসর ঘরে ঢোকাইটি কি ধরনের বেয়াদবি? বেয়াদবি তো তুমি করেছো, সেই জন্যই তো কান ধরে দাঁড়িয়ে আছে। আপু গো, দেখো তোমার দেবর কতজনকে চিঠি লিখেছে। এ কি অদ্র, তুমি এটা কি করছো? ভাবি ভুল হয়ে গেছে, ওর একটু বোঝাও। আমি কিচ্ছু জানি না বাবা, তোমাদের ব্যাপার তোমরা বুঝোগা। বলে এভাবেই চলে গেল। কাজিনরাও চলে গেল, এখন আমাকে ম্যানেজ করতে হবে। বাসর রাতে এসব না করলে হয় না, এসবের জন্য তো সারা জীবন পড়ে আছে। তোর ভাল লাগে না। অনেকক্ষণ ধরে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছি, এতক্ষণ এভাবে থাকা যায়? আমি অদ্রিকে বললাম, এই এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার রাগ যতক্ষণ কমবে না ততক্ষণ। তোমার রাগ কখন কমবে?
ধুর শালা, আমি জানি নাকি। লক্ষ্মী সোনা রাগ করে না, একটু হাসো প্লিজ। কাজ হবে না। ভাল লাগে না, আর হবে না, এই যে প্রমিস করছি। ওকে আই, আমার পা টিপে দে। এটাই কি কও? যা কইতেছি সেটাই কর। বলে বউ আমার খাটে গিয়ে শুয়ে পড়লো। আমার পা টিপে দে, নাহলে কান ধরে দাঁড়িয়ে থাক। তোর কে দাঁড়িয়ে থাকবে? বউয়ের পা টিপে দেই যদি তবুও লাভ আছে, বউকে টাচ করতে পারবো। হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে হবে না, বসতে তো পারবো। তাই দাঁড়িয়ে না থেকে খাটে গিয়ে বসে বউয়ের পা টিপতে লাগলাম। টিপতে টিপতে কখন ঘুমিয়ে গেছি টেরই পাইনি। আই হারামি, ঘুমাস না কেন? ওঠ। এত জোরে ধমক শুনে আমি ধরপড় করে লাফিয়ে উঠলাম। ওদ্রি আবার বলে উঠলো, ঘুমাচ্ছিস কেন? ঘুম আসলে কি করব? সাথে চল। কি? এত রাতে কেউ ছাদে যায় নাকি? আমরা যাব না, যাব না, ওখানে ভূত আছে। তোর ভূতের গুষ্টি কিলাই, আমি আছি না। কি করব, যেতেই হবে। তাই কথা না বলে যেতে লাগলাম। পিছন থেকে ওদ্রি ডেকে বলল, কই কই যাও? ছাদে। আমি যাব না। চলো। আমাকে নিয়ে যাও। তুমি কি বাচ্চা নাকি যে তোমাকে হাত ধরে নিয়ে যেতে হবে? হাত ধরে নিয়ে যেতে বলিনি, কোলে করে নিয়ে যাও। ওরে বাবা রে, আমি পারবো না। কেন পারবা না? আমি নিজেই বাচ্চা, তোমাকে কেমনে কোলে নেব? আমি কিচ্ছু জানি না, আমাকে এখন কোলে করে সাথে নিয়ে যাও, না হলে কিন্তু আমি জোর করে চিল্লানি দিব। কেন? তুই কোলে নিবি নাকি চিল্লানি দিব? নিচ্ছি নিচ্ছি। অগত্যা কোলে নিলাম। বাপরে কি ভারী, মুখ ফসকে বলে ফেললাম, ওরে বাবারে, এটা মানুষ নাকি নুনের বস্তা? কি বললি তুই? কই কিছু না। না, কি বলেছিস বল। বললাম তুমি তো হালকা কেন, একদম তোলার বস্তার মতো। ডায়েট কন্ট্রোল করি তো তাই। তুই কিসের ডায়েট কন্ট্রোল করিস সেটা আমার বোঝা হয়ে গেছে। অনেক কষ্টে ছাদে পৌঁছালাম। এত ভারী জিনিস নিয়ে সিঁড়ি বেয়ে ওঠা যায় নাকি? ছাদে গিয়ে ওকে নামিয়ে দিলাম। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? এই দেখো, তোমার জন্য মুনলাইট ডিনারের ব্যবস্থা করছি। ঢাকনাগুলো খোলা দেখ, তোর বোনার অবশ্য সব শেষ করেছে। বসো, আজকে দুজনে আমরা মুনলাইট ডিনার করব। ডিনার করা লাগবে না, নিচে চলো। আরে কত কষ্ট করে এমন ব্যবস্থা করেছি, আর করব না তা কি করে হয় নাকি? বসো বলছি। চুপ করে বসে পড়লাম। ঢাকনা খোলার অপেক্ষা করতেছি, খুললেই খেলা জমবে। ওদের ঢাকনা খুলে চোখ বড় বড় করে পাত্রের দিকে তাকিয়ে আছে। খাবার কোথায় গেল? আমি কি জানি। খাবারে কি ডানা আছে যে উড়ে যাবে? তুই তখন সাথে এসেছিলি, বল খাবার কে খেয়েছে? তোমার বোন আর অভ্র। অফরোর বাচ্চা, তোরে আজকে আমি খাইছি। বলে নিচে নেমে আসলো। অভ্র রুমের দরজার সামনে গিয়ে চিৎকার করতে লাগলো, ওই হারামজাদা, দরজা খোল। কোনো সারা শব্দ নেই। দরজা খুলবি নাকি ভাঙ্গা ফালামু? ওদের চেঁচামেচিতে আব্বু আম্মু জেগে গেছে। কি ব্যাপার, এত রাতে এভাবে চেঁচাচ্ছ কেন? এই বান্দরের বাচ্চাকে আগে বাহিরে আসতে বলেন, তারপর বলতেছি। এ কি বৌমা, আমি বান্দর? আপনি বান্দর হতে যাবেন কেন? তাহলে কি আমি বান্দর? আপনারা কেউ বান্দর না। ওই অফরো বাহিরে আয়। অনেকক্ষণ পর অভ্র দরজা খুললো। অমনি ওদের চিল্লাতে শুরু করে দিল, ওই তো সাহস তো কম না? কেন, কি হয়েছে? আমার প্রাণের স্বামীর জন্য আমি মুনলাইট ডিনারের ব্যবস্থা করেছি, আর তুই সব খাবার শেষ করেছিস। আমি কি জানি না কি যে ওটা তোমার পিয়ারি স্বামীর জন্য রেখেছ? তোর জানা উচিত ছিল, তুই জানিস না কেন? আমি কেমনে জানবো? আমাকে জিজ্ঞেস করলি না কেন? ওরে আম্মা জান, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন মা প্লিজ। ইচ্ছে করতেছে তোর মাথার মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মারি। তোমার? ওই কেউ একটা লাঠি দে তো। আমি নাই। বলে অভ্র দরজা বন্ধ করে দিল। অভ্র দরজা বন্ধ করার পর ওদ্রি অনেক চেঁচামেচি করে শেষে শান্ত হয়ে রুমে ফিরে আসলো। আমি ঘুমাবো। তো আমি কি জেগে থাকবো? রেগে আছো কেন? জানিস না কেন? ঘুমা তুই। আচ্ছা, আমি শুয়ে পড়লাম। একটু পর ওদ্রি অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো। জড়িয়ে ধরার এই অপূর্ব সুযোগ হাতছাড়া করতে চাইছিলাম না, তাই কোনো কিছু না ভেবে জড়িয়ে ধরলাম। এই এই কি করছো? কি আর করবো, পালিয়ে যেতে যেন না পারে সেজন্য জড়িয়ে ধরে আছি। বেশি বেশি হচ্ছে কিন্তু। একটু জড়িয়ে ধরেছি তাতে বেশি হচ্ছে। তাহলে যখন মানে কি করবি তুই? স্বামী স্ত্রীরা যা যা করে। না বাবু, এইটা হবে না। কেন হবে না? আমি হতে দিব না। যা বাবা, বিয়ে করলাম মতো সেটা করতে পারবো না, এটা কেমন কথা? হ্যাঁ, বউ অনুমতি না দিলে বর করতে পারবে না। কিন্তু বউ অনুমতি দিবে না কেন? তার বরটা যে পিচ্ছি, এই বয়সে এত ধকল সামলে নিতে পারবে না। পারবে না? বললাম তো পারবে। বেশি কথা বলিস কেন? আমি বলেছি পারবে না, সো পারবে না। তোর ভাল লাগে না? শুধু জড়িয়ে ধরে থাকবা। বেশি কিছু করতে চাইলে ঠ্যাং ভেঙে খাটে বসিয়ে রাখবো। কি হারামি বউ রে।
সেই বুঝে চুপচাপ থাকবি। সকালে কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি অদ্রি পাশে নেই। দরজাটা খোলা, মনে হয় বাইরে গেছে। কিন্তু কাঁদছে কে? মনে হচ্ছে অদ্রি কাঁদতেছে। এবার মনে হলো গিয়ে জিজ্ঞেস করি কেন কাঁদছে। এরপর মনে হলো এই শীতের মধ্যে ল্যাপ মুড়িতে শুয়ে থাকাই ভালো। পরে এক সময় জিজ্ঞাসা করবো কেন কাঁদছে। আর উঠলাম না, শুয়ে রইলাম। অদ্রি কান্না শুনে হয়তো আম্মু এসেছে। শুনতে পেলাম আম্মু জিজ্ঞাসা করছে, এই কি বৌমা, কাঁদছো কেন? কাঁদবো না তো কি হাসবো? কি হয়েছে? দুইটা একই চেহারার বাদর বানাইছেন, আমি চিনতে পারছি না, এখন আমি কি করব? বলে আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। এই জন্য কাঁদতে হবে নাকি? তুমি কিছু একটা চিহ্ন থেকে চিহ্নিত করে নিবা যে এটাই আদ্র। নিয়েছি আম্মা জান। তাহলেই তো সমস্যা নাই। আছে। কি সমস্যা? কাল রাতে ওর বুকের মধ্যে প্লেট দিয়ে আমার নাম লিখে দিয়েছি। ও যদি উঠে দেখে তাহলে আমার কি হবে? আরে কান্না করতে হবে না, আমি তো আছি। আম্মা রদ্রির কথা শুনে আমার মাথা ঘুরতেছে, আমার বুকের ভিতর চিনচিন করছে। এর মাথায় কি আসলে চিট আছে? কোনো সুস্থ মানুষ এসব কেমনে করে? আর আমি কি মরে গেছিলাম নাকি যে টেরও পেলাম না? আল্লাহ, ওর হাত থেকে আমাকে রক্ষা করো। এই পাগলের সাথে থাকলে বেশি দিন বাঁচবো না। এই কাজ করতে একটু বিবেকে বাঁধলো না? একটু মায়া হলো না? এত দয়া মায়াহীন বউ জীবনও দেখিনি। সুযোগ পাই তোর 12টা বাজাবো আমি। বুকের ওপরে ল্যাপটা সরে আটকে উঠলাম। ও মাগো, আমারে মায়েরে ফেলাইছে। বুকের বাঁ পাশ অনেক জায়গা জুড়ে কেটেছে। এতক্ষণে বুকে যন্ত্রণা শুরু করছে। এমন কাজ কেউ কেমনে করে? একে দিয়ে মানুষ খুন করানো যাবে? একটু হাত কাঁপবে না? রাগে বুক জ্বলতেছে। চেঁচিয়ে বললাম, এই ডাইনির বাচ্চা এদিকে আয়। আমার চিল্লানিতে আম্মা রদ্রি আসলো। ওদ্রিকে দেখে মনে হচ্ছে একটু ভয় পেয়েছে। ও আবার ভয় পায়। ওর দিকে তাকে রাগানিতে সরে বললাম, এটা তুই কি করেছিস? আমি কি করব? তোমাদের চিনতে পারি না তাই। তাই বলে আমাকে মেরে ফেলবি? মেরে ফেলিনি তো, শুধু কেটেছি। তোর কি দয়াময় কিছু নেই? কত রক্ত বেরোচ্ছে দেখছিস? বৌমা, রক্ত মুছে ওইখানে ওষুধ লাগিয়ে দাও, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। বলে আম্মু ওষুধ আনতে গেল। আর হারামিটা এমনভাবে রক্ত পরিষ্কার করছে যেন উঠোন ঝাড়ু দিচ্ছে। উফ, আস্তে, খুব ব্যথা করতেছে। সোনা আমার ময়না আমার, আর কখনো কষ্ট দিব না। এই একবার ঠোঁট দাঁত চেপে সহ্য করো প্লিজ। এখন যদি ব্লাডিং হতে হতে আমি মরে যাই? দেখো, এসব কথা একদম বলবা না। কেন বলবো না? এমনও তো হতে পারে, তাই না? ওকে, আমিও কাঁদতেছি, দাঁড়াও, আমিও মরে যাব। বলে উঠে যেতে লাগলো। ঢং দেখাচ্ছে, জীবনেও কাটবে না, খালি ভয় দেখাতে চাই আমাকে। আমি ওদের হাত ধরে হ্যাঁচকা টান দিলাম। ও নিজেকে সামলাতে না পেরে আমার বুকের মধ্যে এসে পড়লো। হো মা গো, তোমার ছেলের আর বেঁচে থাকা হলো না, আমাকে মেরে ফেললো। সরি সরি সরি। ইস, আজ তোমার জন্য আমি রান্না করেছি। তাহলে তোর খাওয়াই যাবে না? কেন যাবে না শুনি? শোনা লাগবে না। আমি বাইরে গেলাম। রুম থেকে বের হলাম। সবাই আমার দিকে হাওয়ায় তাকিয়ে আছে, যেন তারা চিড়িয়াখানার বাঘ দেখতে এসেছে। এই যে নতুন বর, প্রথম রাতে এই অবস্থা। জানি না তোমার কপালে যে কি আছে। আমার যে অবস্থা হোক তাতে তোর কি? আমার যে খুব কষ্ট হচ্ছে। কেন? আমার জানুটার এই অবস্থা, আর আমার কষ্ট হবে না তা কি হয় নাকি? থাপড়ায় তোর দাঁত লাগামো। জায়গা নাই। কিসের? মানে আমার সব দাঁত উঠেছে, আর লাগানোর জায়গা নেই। আমার এদিকে জ্বলতেছে আর তুই ফাজলামো করতেছিস। কি যে জ্বলছে! কি আর বুক? আমি কি ফু দিয়ে দেব? তুই শালি যা। বলেই ছাদে গেলাম। খুব ব্যথা করতেছে, তাই পোশাক পরতে পারিনি। খুব ঠান্ডা লাগতেছে, তাই রোদের জন্য ছাদে গেলাম। ও মা, ছাদেকে দেখি অব্র কার সাথে যেন রোমান্টিক প্রেম করতেছে। জানো একটা পাপ্পি দাও, লাভ ইউ জানো, এই টাইপের কথা আর কি। আমাকে দেখে ফোন রেখে দিল। কিরে, তোর এই অবস্থা কেন? ওদ্রিকে হেব্বি ভালোবাসি তো, তাই নাম লিখে নিয়ে ঘুরতেছি। নাকি ও লিখে দিছে? ও লিখে দিবে কেন? যাতে অন্য মেয়েরা নজর না দেয়। যা তো এখান থেকে। আমি না, তুই যাবি। কই যাব? পাবনাই। মাথা খারাপ? ওখানে আমি জীবনও যাব না। যেতে তো হবেই, কালকে ওই টাকলু তোদের নিয়েই যাবে। আল্লাহ রে। টেনশন করিস না, আমিও যাচ্ছি। তুই যাবি কেন? আরে আমার মেঘা আসছে না। শালা। আরে শালা না, ভাইরা বল, ভাইরা। তোর শালা যা এখান থেকে। যাচ্ছি। আর শোন, একটা চেয়ার দিয়ে যা। অব্র নিচে গিয়ে একটা চেয়ার নিয়ে এলো, চেয়ারটা রেখে আবার চলে যাচ্ছিল। আমি আবার বললাম, এই শোন, আমার ফোনটা দিয়ে যা। হ, আমি তো চাকর না কি বে, তোর বউকে বল যা। তোর ফোন দে। কেন, কি করবি? আমার ফোনে ফোন দেবো। আমি যাচ্ছি, দাঁড়া। বলে অব্র আমার ফোনে কল দিল। দ্বিতীয়বার ফোন রিসিভ হলো। বাড়িতে থেকে ফোন দিচ্ছ কেন? ফোন কি আর সাথে দিচ্ছি? কেন, কি হয়েছে? তোমার বর বুইড়া হয়ে গেছে,
চেয়ারে বসে আর উঠতে পারছে না, ওর ফোনটা দিয়ে যাও সাদে। ওই ওকে পুরা বলবা না, দেখছো না কত কষ্ট দিয়েছে ওকে, কত ব্যথা পাচ্ছে। কি হো, তুমি কেটে দিয়েছো? হুম। ওরে আমার আল্লাহ রে, আমি আর নাই, মেঘাও তোমার মতো মেন্টাল তাই। ওই একদম মেন্টাল বলবা না, আমি কত সুইট একটা মেয়ে। তুমি একটা দাজ্জাল মেয়ে। আচ্ছা মেঘাও কি তোমার মতো ডাইনি? কি বললি তুই, আমি ডাইনি? আচ্ছা দাঁড়া, মেঘাকে বলতেছি তোরে কেমন টাইট দেওয়া লাগে সেটা আমি জানি। না না ভাবি, এইটা করো না প্লিজ। আমাকে ডাইনি বলেছিস? মুখ ফসকে বের হয়ে গেছে, সরি। মনে থাকে যেন। ফোন নিয়ে সাদে এসো। বলে অব্র কলটা কেটে দিল। এবার আমার দিকে তাকিয়ে চোখ নাচিয়ে বলল, কি রে বীর পুরুষ, বাসর রাতে বিড়াল মধ্যে ঢুকলি, এখন তো দেখছি বিড়াল তোকেই মারছে। তাতে তোর কি? খুব তো বড় গলায় বললি ওকে খুব ভালোবাসিস, তাই ওর নামটা বুকে লিখে নিয়ে ঘুরছিস। এখন তো দেখতেছি কাহিনী উল্টা। এই তুই কানে গেছে ঘ্যান ঘ্যান করিস না তো, যা তো এখান থেকে। ধরা পড়ছিস যে, এখন তো আমার কথা ঘ্যান ঘ্যানানি মনেই হবে। বলতে বলতে অব্র চলে গেল। ও যাওয়ার একটু পরে অদ্রি আসলো, ফোনটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও তোমার ফোন। থ্যাংক ইউ। কার সাথে কথা বলবা শুনি? কারোর সাথে না, অনেকদিন গল্প লিখে নেই, তাই গল্প লিখবো। আচ্ছা লিখো। আচ্ছা কালকে নাকি ওই টাকলো আমাদের পাবনা নিয়ে যাবে। হ্যাঁ, আর দেখো আমার বাবাকে টাকলু বলবা না, শ্বশুর আব্বা বলতে পারো না? আচ্ছা বলবো না। আচ্ছা তুমি লেখো, রান্না একটু বাকি আছে, আমি আম্মুর সাথে রান্না করব। আচ্ছা যাও। ফেসবুকে ঢুকেই দেখি আগের পার্টগুলোতে অনেক কমেন্ট পড়ে আছে, তার মধ্যে কয়েকজন পাবনার, তারা আমার বিরুদ্ধে বিক্ষোভ করছে। আমি কেন পাবনার মানুষকে মেন্টাল বলছি। তার মধ্যে একজন হলো প্রিয়া, সে লিখেছে, তুই একবার পাবনাতে আয়, তোর যদি আমি পাগলা গাতে না ঢুকেছি তাহলে তোর মাথা ফাটামো। এই গল্পটা যখন শুরু করেছিলাম তখন থেকে তার সাথে পরিচয়, ফ্যান থেকে বেস্ট ফ্রেন্ড। অবশ্য বয়স হিসেবে করলে আমার থেকে একটু বড়ই হবে। সম্পর্ক তার সাথে খুবই ভালো। আজ রেগে মেগে হুমকি দিয়েছে, তবে যা বলেছে তা না করলে কাছাকাছি কিছু একটা করবে। পাবনার তো তাই কোনো গ্যারান্টি নেই, সত্যি সত্যি করতেও পারে। গল্প লেখা আর ফেসবুক থেকে সারাটা সকাল কেটে গেল। বিকেলবেলা সবাই মিলে বেড়াতে গেলাম, অনেক মজা করলাম। অব্রর সাথে থাকায় একটা সুবিধা হলো, সবাইকে চোখ মারতে পারলাম। সবাই তো ভাবছে অব্র চোখ মারছে। সন্ধ্যার আগে সবাই বাসাতে চলে আসলাম, গল্প করতে বসলো সবাই। আমার দিকে কারো কোনো খেয়াল নেই, যেন অদ্রি তাদের সব। তোর ভাল লাগে না। ছাদে গেলাম, গিয়ে দেখি অব্র আর মেঘা, কোনো জায়গায় শান্তি নেই। এই শালা, তোর এই লুচু প্রেম কখন শেষ হবে? তুই যা, বিরক্ত করিস না। ওরে শালা, আমাকে ঝাড়ি দিল। তোর থাকবোই না এখানে। চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। বউ এসে ডঙ্গি কলায় বলল, এই তুমি কি রাগ করে আছো? লক্ষ্মী সোনা, রাগ করে না। সুযোগ একটা পেয়ে গেলাম, দেখি একটা আবদার করে পাই কিনা। সুযোগ তো হাতছাড়া করা যায় না, একটা কিস দাও তাহলে। সুযোগ একটা পেয়েছো আর অমনি শুরু করে দিয়েছো। থাক, দিতে হবে না। আমি মুখ ঘুরে উল্টো দিকে সরে এলাম। অদ্রি এপাশ করে আমার কপালে একটু চুমু দিল। আমি এখানে যাইনি। তাহলে কোথায়? ঠোঁটে। শালা লুচ্চা। না, আমি অনেক ভালো ছেলে। তুই যে কতটা ভালো সেটা আমি ভালো করেই জানি। তুমি বললেই তো হবে না, পাবলিক বলবে আমি ভালো। দেখি তো কোন পাবলিক বলে তুই ভালো। সবাই বলবে, জিজ্ঞাসা করে দেখো। তাই করব। আচ্ছা আপনারাই বলেন, এই হালা ভালো নাকি লুচ্চা? দেখছো পাবলিক আমাকে ভালো বলছে। তাই তো দেখছি। অনেক গুড বয়। আমি খুব ভালো করেই জানি যে তুই কত গুড বয়। তাহলে গুড বয়কে একটা কিস দাও। না, দিব না। লাগবে না। বিপরীতে মুখ করে শুয়ে আছি। তার কিস না হলে মনে হয় আমার চলবেই না। জীবনে এত বছর পার করেছি, এখনো পার করতে পারবো। ওলে সোনা, রাগ করেছ? আসো, কিস দিব। না, লাগবে না। ওদের আর কিছু বললো না। আরে আমি রাগ করে আছি, আমার রাগটা তো ভাঙাবে তাই না? রাগ করে মনে হয় কিস মিস করলাম। না, আর হচ্ছে না। কি হলো, রাগ ভাঙাচ্ছ না কেন? কই রাগ, সব শুধু ঢং। এখন দাও। কি? কিস। তখন দিতে চাইছিলাম। না, এখন দাও। না, এখন দিব না। আচ্ছা আমি নেব। না। প্লিজ একটা। না। প্লিজ। কি তখন থেকে প্লিজ প্লিজ করে অনুমতি নিচ্ছ? আমি কি তোমার টিচার নাকি? বাপরে, অনুমতি তো টেকনিক। নিজের মুখে বলবে না, আর আমি বললেও না না করবে, কিন্তু মনে মনে অন্য কথা। যাক, সুযোগ পেয়েছি, কাজে লাগাই। জীবনের প্রথম কিস করলাম, হাত পা কেমন জানি কাঁপছে। বুকের মধ্যে মনে হচ্ছে বিশাল সাইজের হাতুড়ি দিয়ে পেটাচ্ছে কেউ। জানি না কতক্ষণ কিস করেছি। অদ্রি আমাকে ঠেলে সরিয়ে দিল। লজ্জায় অন্যদিকে মুখ ফিরে আমতা আমতা করে বলল, ঘুমাও। আমারও খুব লজ্জা লাগছে, এরকম কাজ কখনো করিনি, আজই প্রথম। অদ্রিকে জড়িয়ে ধরবো কি ধরবো না,
এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। তারপর সব লজ্জা ভুলে ওকে জোরে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অদ্রি পাশে নেই। কই গেল? রান্না করছে নাকি? আমি ডাকলাম, এই পাগলি, এই যে পাবনার পাগলি। কি হলো, চেঁচাচ্ছ কেন? বাথরুম থেকে আওয়াজটা এলো। উঠে বাথরুমে গেলাম, দরজা খোলাই ছিল। দেখি অদ্রি ব্রাশ করছে। আমি ব্রাশটা নিতে গিয়ে দেখি ব্রাশ নেই। ওকে জিজ্ঞাসা করলাম, এই আমার ব্রাশ কই? এই তো আমার মুখে। তোমার মুখে মানে? এই তো ব্রাশ করতেছি। আর আমারটা কই? আরে এটাই তো তোমার। মানে কি? আমার ব্রাশ তুমি নিছো কেন? ইচ্ছে হলো তাই। আজীব তো। তাহলে আমি কি দিয়ে ব্রাশ করব? ওই তো আমারটা। আমি অন্যের ব্রাশ নিই না। তাহলে এটা নাও। ছি ছি। ওই কি ছিছি বলছো? নিজের মুখে দিয়ে ব্রাশ করতেছে আর আমাকে এটা নিতে বলে। কত ঢং! কালকে রাতেই তো এই মুখে, আর আজকে আসছে ঢং দেখাতে। অদ্রিকে দেখলাম লজ্জায় লাল হয়ে গেছে। কাল রাতে কি হয়েছিল ওর মুখে? কালকে রাতে মুখে কি? যা, আমি বলতে পারবো না। কালকে রাতে মুখে কি হয়েছিল একটু গভীরভাবে ভাবা দরকার। আরে তাই তো, কালকে তোর মুখে এটা তো ভেবে দেখিনি। এই আমার ব্রাশ দাও। দাঁড়াও আর 1 মিনিট। উফ, এই নাও। ছি, ধুয়ে দাও। ঢং। আজকে আমি ব্রাশই করবো না, এটা রোদে শুকাবো, তারপর কাল থেকে ব্রাশ করব। তোমার যা ইচ্ছা করো। আমি ভাবলাম একই জিনিস দুইজন ইউজ করলে ভালোবাসা পারে। যা, আর করবোই না। অদ্রি হনহন করে চলে গেল। ভালোবাসা বাড়ে? ভালোবাসার কমতি আছে নাকি? সব ন্যাকামো। একটা মুচকি এসে ভেজা ব্রাশটা হাতে নিলাম, তাতে পেস্ট লাগালাম। বাথরুম থেকে বেরিয়ে খেতে গেলাম। অদ্রি এতক্ষণ রুমে ছিল, ওকে নিয়ে খেতে গেলাম। ও মা, সবার দিকে খাওয়া প্রায় শেষ। ওই তো 2টা অলসের ডিব্বা আসতেছে। বেশি না চেঁচিয়ে চুপচাপ খা। আমি তোর মতো অলস না, আমার খাওয়া শেষ। তাহলে বসে আছিস কেন? যা ভাগ। হ, তুই? আমিও মানে? পাবনাই। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। হ। খাওয়া দাওয়া করে রুমে এলাম। আসতে না আসতে পাগলের আগমন। এই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বাবা বললো তাড়াতাড়ি রওনা দিতে। কেন? সবাই রেডি, এক্ষুনি রওনা দিবে সবাই। এত তাড়াতাড়ি? কি আর করার আছে, তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিলাম। সকাল 10টার সময় আমরা রওনা দিলাম বাসে করে যাওয়া। আমি রোদির পাশাপাশি সিটে, জানালা সিটে বাইরের পরিবেশটা দেখতে দেখতে কখন যে চলে এসেছি বুঝতে পারিনি। আর বুঝতে পারলাম না যদি পাগলিটাকে না দেখতাম। দেখলাম একটা লোক মাঠের মধ্যে দাঁড়িয়ে এক দৃষ্টিতে একটা তাল গাছের দিকে তাকিয়ে আছে। এই পাগলি, আমরা পাবনা চলে এসেছি তাই না? হ্যাঁ, কিন্তু কিভাবে বুঝলে? তুমি তো পাবনাতে আগে আসোনি। ওই যে দেখো। কি? একটা পাগল। আশ্চর্য, লোকটা পাগল হবে কেন? পাগলই তো। আরে পাগলটাকে দেখে আমি কনফার্ম যে আমরা পাবনার সীমানাতে চলে এসেছি। আরে পাগল কোথায় পেলে? ওটাই তো পাগল। ও পাগল হবে কেন? পাগল না হলে কি এভাবে তালগাছের দিকে তাকিয়ে থাকে? আরে না, লোকটা হয়তো কবি। কবি? আরে রবীন্দ্রনাথ যখন তালগাছ নিয়ে কবিতা লিখেছিল তখন তো তালগাছের দিকে তাকিয়েছিল, তালগাছ দেখেই তো কবিতা লিখেছিল। লোকটা হয়তো সেরকম কিছু লিখতে চাই, তাই এভাবে তাকিয়ে আছে। অবাক ব্যাপার। কি অবাক ব্যাপার? অবাক ব্যাপারই তো, পাগলের আবার কবিতা লেখে। দেখো বেশি বেশি হচ্ছে কিন্তু। ওকে চুপ। বাকিটা পথ চুপ করে থাকলাম। বাড়ি পর্যন্ত চুপ করে গেলাম। নিজের এলাকা তো, কিছু বললেই তাতে ঘা লাগে। শ্বশুর বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই লোকজনের বাড়ি ভরে গেল। জামাই দেখবে। এত দূর জার্নি করে এলাম, কোথায় রেস্ট নেব তা না, এখন নাকি তাদের সামনে বসে থেকে মুখ দেখাতে হবে। আমার প্রচণ্ড ঘুম আসতেছে, কি করব? অনেক ভেবে একটা বুদ্ধি বের করলাম। অব্রকে ডাক দিয়ে ওখানে বসিয়ে বললাম বাথরুম থেকে আসছি। বলেই পগার পার কে পায় আমাকে। রুমে সে দরজা লাগিয়ে স্টান হয়ে শুয়ে পড়লাম। ও মা, রুমে দেখে অদ্রিও আছে, খেয়ালই করিনি। ও ড্রেস চেঞ্জ করছে। এই তুমি রুমে কেন? বের হও, যাও। কেন? দেখতেছো না আমি চেঞ্জ করতেছি? তো করো, আমি কি বাধা দিছি নাকি? তুমি বাইরে যাও, আমি তোমার সামনে চেঞ্জ করতে পারবো না। বাইরে গেলে আমাকে আর আসতে দেবে না। তাহলে তোমার চোখ বেঁধে দিব আমি। তার আর দরকার নেই, এমনিতে আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বলে চোখ বন্ধ করে রইলাম। এভাবে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি। ঘুম থেকে জেগে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাইরে বের হয়ে দেখি অব্ররে যেভাবে বসে রেখেছিলাম ওভাবে বসে আছে। আমাকে দেখে রেগে মেগে আমার দিকে আসলো। আমি তার কাছে গেলাম। লোকজন তো আমাকে দেখে অবাক, সবাই কি যেন বলা বলি করতে লাগলো। ও দৃশ্যে সবাইকে বিদায় করে দিল। শালা, তুই কি মানুষ? তোর কি মনে হয়? কতক্ষণ থেকে এভাবে বসে আছি? ভাই রাগ করিস না, আমার খুব ঘুম আসছিল তাই। তোর ঘুম আসে, আমার আসে না। তাহলে যা ঘুমা। হ্যাঁ। একটু পর আধার নেমে রাত হয়ে গেল। আর এই বাড়িতে বাড়ি ভর্তি মানুষ। রুম থেকে বেরোয় দেখি অব্ররে নিয়ে সবাই গল্পে মশগুল। রাতে খাওয়া দাওয়া সবাই একসাথে করলাম। বাইরে থাকলে
হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি ল্যাপের ভিতরে যাওয়াই ভালো। যেইভাবে সেই কাজ, শুয়ে পড়লাম। অনেক পরে অদ্রি আসলো। এই, তুমি ল্যাপের মধ্যে ঢুকবা না একদম। ও মা, কেন? হাত দেখি। অদ্রি হাতে এগিয়ে দিল। আমি হাতে স্পর্শ করে হাত সরিয়ে নিলাম। ওমা, কি ঠান্ডা! অনেকক্ষণ শুয়ে থাকার পর ল্যাপটা গরম হয়েছে। এখন যদি তুমি ঢুকো তাহলে তো। দাদ, তাইলে আমি বাইরে থাকবো নাকি? বলে জোর করে ল্যাপের মধ্যে ঢুকলো। এই, দূরে থাকো, তোমার হাত পা যেন আমার শরীরে না লাগে। বলে সাথে হাতেই আমার বুকের উপর হাত রাখলো আর পায়ের মধ্যে পা দিল। ও মা, কি ঠান্ডা, হাত পা সরাও। আরে না, এভাবে রাখলে তাড়াতাড়ি গরম হবে। বলে আমাকে জড়িয়ে ধরলো। কতক্ষণে গরম হবে তার ঠিক নেই। মনে হচ্ছে বরফের মধ্যে পা আর বুকের ওপর বরফ নিয়ে বসে আছি। ইস, এত কষ্ট সহ্য করা যায়? সকালে ঘুম থেকে উঠে প্রিয়াকে একটা মেসেজ দিলাম। পাবনা যখন এসছি, বন্ধু বান্ধবের সাথে একটু দেখা করেই যাই, তোকে বাড়িতে বেড়াইতে আসতেছি। একটু পরে রিপ্লাই আসলো, আয় তোর জন্য আলু ভর্তা করতেছি। আমি রিপ্লাই দিলাম না। আর আমি ভাবতেছি আমি মিথ্যে বলতেছি। কোথায় থেকে ওর বাড়িতে কোন দিকে যেতে হবে সবই আমি জানি। অযথা মেসেজ না দিয়ে ডিরেক্ট হাজির হবো। পাবনার পাগলি দেখতেছি এখনো ঘুমাইতেছে। মেয়েদের ঘুমানো অবস্থায় এত কিউট লাগে কেন? সব মেয়েরই কিউট লাগে নাকি শুধু পাবনার পাগলিটারে? আমি ডাকলাম ওরে, এই পাগলি, এই পাবনার পাগলি, ওঠো। আরো ঘুমাবো। এত ঘুমাতে হবে না, ওঠো তো। এটা আমার বাড়ি, আমি সারা দিন ঘুমাবো। না, আজকে বেড়াতে যাব। কোথায়? এখানে একটা ফ্রেন্ড আছে, তাদের বাসায় যাব। উফ, তোমাকে নিয়ে আর পারি না। একটু শান্তিতে ঘুমাতেও দিবা না? অনেক ঘুমাইছো আর না। ওকে, উঠতেছি। ওদের উঠে বাথরুমে চলে গেল। আমি উঠতে গিয়ে দেখি অনেক ঠান্ডা। বাপরে, কি ঠান্ডা! তাই আর উঠলাম না, শুয়ে রইলাম। ওদের বাথরুম থেকে ফিরে এসে আমাকে দেখে চটে গেল। ওই শালা, আমারে উঠতে বলে নিচে এখনো উঠিস নাই কেন? দেখছো না কত ঠান্ডা? তাইলে আমারে উঠাইলে কেন? সরি, অনেক ঠান্ডা। আবার শুয়ে পড়ো। তাড়াতাড়ি ওঠ, তা না হলে এই ঠান্ডার মধ্যে পানি ঢাইলা দিমু। তাহলে তো আমি শেষ। তুই উঠবি নাকি দিমু? উঠতেছি। এই শীতে ল্যাব ছাড়তে ইচ্ছে করে না, তবুও ল্যাব ছেড়ে উঠতে হচ্ছে। কিছু করার নেই, বিয়ে করলে এমনই হয়। বিয়ে করলে জীবন তেজপাতা। আগে জানলে বিয়ে করতাম না। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। প্রিয়াকে আবারও একটা মেসেজ দিলাম, দোস্ত তোকে বাসায় দিছি। তরে তো আমাগো বাসায় নিমু না। নিমো না বললেই তো হবে না, আমি অলরেডি পাবনা পৌঁছে গেছি, আর 1 ঘন্টার মধ্যে আসতেছি। শালা, তরে কি আমি দাওয়াত দিছি নাকি? বিনা নিমন্ত্রণে দাওয়াত খাওয়ার অভিজ্ঞতা আমার 20 বছরের। আচ্ছা, খাবার রান্না কর। তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? কি বলিস? আমার তো অনেক লজ্জা। দেখতেই তো পাচ্ছি কেমন লজ্জামেন তুই। আচ্ছা, আসতেছি। আমি ওদেরই রেডি হলাম। বাইরে এসে দেখি অভ্র আর মেঘা কোথায় যেন যাচ্ছে। আমাদের দেখে আমাদের সাথে যেতে চাইলো। আমরা 4 জনে রওনা দিলাম। উদ্দেশ্য প্রিয়াস হাউস। প্রায় 30 মিনিট পর ওদের বাড়িতে পৌঁছালাম। হেঁটে হেঁটে যাচ্ছি, তাই এত সময় লাগলো। ওদের বাড়িতে পৌঁছে আমি তো অবাক। আল্লাহ রে, এটাও দেখতেছি পাগল। দেখলাম প্রিয়া একটা রাজহাঁসকে বাটিতে করে দুধ খাওয়াচ্ছে। জীবনের প্রথম এমন কিছু দেখলাম। রাজহাঁস দুধ খায় নাকি? কিরে পাগলি, এটা কি করতেছস? কথাটা শুনে আমার দিকে তাকে অবাক। ভাবতে পারিনি আমি আসবো। আরে তুই কখন আসলি? এখনই এসে এটা কি দেখলাম। কি দেখছস? রাজহাঁস কোনোদিন দুধ খায়? না খাইলি কি এমনি নিয়ে বসে আছি? সত্যি সত্যি দেখতেছি পাবনার সবই পাগল। পাবনার সবাই ঠিক আছে, বাট তুই পাগল হয়ে গেছিস। না, তোরা সবই পাগল। দেখা যাক কে পাগল। ওকে। একটু পর দিকে রাজহাঁসটা সবটুকু দুধ খেয়ে নিল। এটা কেমন হলো? এটা কি সোনার ডিম পাড়া হাঁস নাকি? না, এখন তো মনে হচ্ছে আমি পাগল। এই হাঁসটা আমারে পাগল বানাইছে। আরে অদ্র কোনটা? এতক্ষণ অব্রকে খেয়াল করিনি। হঠাৎ দেখে চোখ কপালে। জানতে চাইলো, দেখছিস না এটা আমি? সত্যি তো? তার মানে সত্যি তোরা জমজ? কেন, গল্পে পড়িসনি? পড়েছি, কিন্তু আমি তো ভেবেছি এটা শুধু একটা গল্প। আরে না, পুরোটাই সত্যি। তাইলে বিয়ে করেছিস এটাও সত্যি? সেজন্যই তো বউ নিয়ে আসছি। হারামি, বিয়ে করলি আমাগো এলাকায় দাওয়াতও দিলি না। পরের বার দিমোকে। শালা, আবার বিয়ে করবি নাকি? যাই হোক, তোর বউ কোনটা? এই তো আমার মিসেস। আমি ওদের হাতটা টেনে দিয়ে বললাম, আল্লাহ রে, আমি তো ভাবতেই পারছি না যে গল্পটা সত্যি। সত্যি রে? আমাকে আগে বলিসনি কেন? আমাকে জিজ্ঞেস করেছিস? না। তাহলে বলবো কেমনে? তাই তো। আচ্ছা বলতো, পাবনা বিখ্যাত কেন? কেন? পাগলের জন্য। কেমনে? কারণ বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি পাগল আছে পাবনাতে। হারামজাদা, এইখানে পাগলদের ভালো করা হয়। বাইরের পাগল ভালো করা হয়, তখন স্থানীয়রা পাগল হয়। দেশের সব পাগলের ভালোর জন্য আমরা এই পাগল অপবাদ মাথায় নিয়েছি। আচ্ছা, এখন একটা কথা বল,
কি? পাগল অপবাদ কারা মাথায় নেয়? কারা? যা পাগল তারা। ধর শালা। ওর সাথে গল্প ফাজলামো করে বিকেল ওদের বাসা থেকে শ্বশুর বাড়িতে আসলাম। বাসায় এসে একটু পর আধার ঘনিয়ে এলো, সাথে ঠান্ডা বাড়তে লাগলো। রাতের খাবার সবাই খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম। তাড়াতাড়ি ল্যাপের নিচে চলে এলাম। এত ঠান্ডার মধ্যে বাইরে থাকা যাবে না। ওদেরকে বলে দেই লেট করলে ল্যাপে জায়গা নেই। আজকে খুব তাড়াতাড়ি ওদের আসলো। ওই 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 সাউন্ড দাও, আমি ভেতরে ঢুকবো। ওই তুমি একাই বালিশে শুয়ে আছো, আমি কোথায় শুব? তুমি তোমার বালিশে শোও। দেখতেছো না কত ঠান্ডা? এর মধ্যে আলাদা বালিশে থাকলে দুজনের মধ্যে একটু ফাঁক থাকবে, আর ফাঁক থাকলেই ঠান্ডা লাগবে। তাই আমার বালিশ পায়ের নিচে দেব। জ্বালিয়ে মারলো। ওই জড়িয়ে ধরো। ধরেছি। ঘুমাও। আমরা স্বামী স্ত্রী, শুধু কি জড়িয়ে ধরে থাকলেই হবে? তো কি করতে হবে? স্বামী স্ত্রী যা যা করে তাই। কি করে? শরম লাগে, বলতে পারবো না। এসব চিন্তা মাথা থেকে ফেলে দাও। কেন? সময় মতোই পাবা, তার আগে এসবের কিচ্ছুই হবে না। আরে সময়টা কখন হবে? বাড়িতে যাওয়ার পর বলবো, এখন ঘুমাও। এভাবে জড়িয়ে ধরে থাকলে ইচ্ছে করে। কি ইচ্ছা করে? ওইটা। তাহলে জড়িয়ে ধরতে হবে না, ছাড়ো। আরে না, মজা করলাম। ঘুমাও পাগল। ওকে পাবনার পাগলি। ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে জেগে দেখি ওদের আমার বুকের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। কি মায়াবী মুখ! এই মুখের দিকে চেয়ে থাকলে পুরো পৃথিবী বলে থাকা যাবে। কয়েকটা চুল এসে মুখের উপর পড়েছে। এভাবে চেয়ে থাকতে থাকতে কখন যে তার চুল সরানোর জন্য চোখে ফু দিয়েছি বলতে পারবো না। এই কি করছো? কই কিছু না। ফু দিচ্ছ কেন? তোমাকে জাগানোর জন্য। এত তাড়াতাড়ি জাগানো লাগবে কেন? আজকে বাড়ি যাব। তো আবার কি, সব গুছিয়ে নিতে হবে না? পরে গুছাবো, এখন ঘুমাতে দাও। না, ওঠো। তোমার ওঠার ইচ্ছা হলে ওঠো। কিভাবে উঠবো? তুমি তো আমাকে বিছানা বানিয়ে রেখেছো। ও, তাহলে উঠতে হবে না, শুয়ে থাকো। অব্ররে ফোন দিলাম, রিসিভ হলো। আমি বললাম, কিরে ঘুম ভাঙলো? হ্যাঁ, আমি সাদে। সাদে কি করিস? কি আর করমু, মেঘার কাছ থেকে বিদায় নিতেছি। বিদায় নিতেছিস নাকি প্রেমের সিল মারতেছিস? শালার পুত, আমি যা খুশি করবো তাতে তোর কি? ওইটা আমার শালি, কিছু করিস না ভাই। আমার জিএফ। শালি বড় নাকি জিএফ বড়? তোর বউরে জিগা। রেডি হও, একটু পর রওনা দেবো। হ্যাঁ। ওদের আমাকে উঠতে দিচ্ছে না, কি আর করবো। তাই আমি আবার ঘুমিয়ে পড়লাম। একটু পর ওদের নিজে উঠে তারা দিতে লাগলো। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পাবনা থেকে বিদায়, বেশ খুশি খুশি লাগছে। শুধু অব্র মনমারা হয়ে আছে। অনেকক্ষণ জার্নির পর বাড়িতে পৌঁছালাম। কতদিনে চেনা পরিবেশে ফিরে আসলাম। 2 দিনে মন কেমন জানি আনচান করছিল। এখন একটু ঘুমানো দরকার। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তাই ওদ্রি আর ঘুমাতে দিল না। বলে এখানে একটু পর রাতে খাবার খেয়ে একেবারে ঘুমাবে। আমি অনিচ্ছা সত্ত্বেও তার কথাতে সায় দিলাম। রাতে খাবার খেয়ে ঘুমাতে চলে গেলাম। মেজাজটা খারাপ হয়ে গেল, এখন আর ঘুমিয়ে আসছে না। ওদ্রি রুমে আসলো, মনটা আমার গান গাইতে শুরু করলো। আজ মনে হয় চান্সই আছে। কোনো চান্স নাই। আমি কি বলছি তুমি বুঝলা কেমনে? তোমার ভেতরে সব কুবুদ্ধি আমি বুঝি। কিন্তু কেমনে? এমনি। যাই হোক, চান্স নাই কেন? কারণ আমরা এমন লেখাপড়া করছি, তুমি চাকরি পাবা তারপর। ওকে? না, আমি এসব বুঝি না। একটা নির্দিষ্ট সময় দাও। নির্দিষ্ট সময় কেন? কারণ যদি কখনো চাকরি না পাই তাহলে? আচ্ছা, 4 বছর পর। আল্লাহ রে, এত দেরি? এতদিন তোমাকে ছাড়া দূরে থাকবো কি করে? দূরে কে বললো? তোমার কত কাছে তোমাকে জড়িয়ে ধরে রেখেছি, দেখছো না? দেখছি। আচ্ছা ঘুমাও বাবু। আচ্ছা, বেশি জোর করলাম না। স্বামী স্ত্রী একসাথে থাকলে 4-5 বছর অপেক্ষা করতে হবে না, তার আগে কাজ হয়ে যাবে। তাই বেশি জোরাজুরি না করে ঘুমিয়ে পড়লাম। এভাবে রোজ রোজ ঝগড়া, অভিমান, রাগ, ভালোবাসা, খুনসুটির মধ্যে দিয়ে আমাদের জীবন চলছিল। লেখাপড়া, রোজ একসাথে কলেজে যাওয়া, কলেজে গিয়ে বান্ধবীদের সাথে টাঙ্কি মারতাম। এটা দেখেও অনেক রেগে যেত। বান্ধবীদের সামনে কিছু বলতে পারতো না। বাড়িতে এসে গাল ফুলে মুখ ভার করে বসে থাকতো। আমি তার রাগ ভাঙানোর বদলে আরও রাগিয়ে দিতাম। এত কিছু সহ্য করতে না পেরে বালিশে মুখ গুজে কান্না করে দিত। এটা আমি একদম সহ্য করতে পারতাম না। বুকের মধ্যে জড়িয়ে নিতাম ওকে। কেঁদে কেঁদে আমার শার্ট ভিজিয়ে দিত, আর একরাশ অভিমান ভরা অভিযোগ করত। কাঁদতে কাঁদতে বলতো, তাই একটা কথাও স্পষ্ট হতো না। আমি শুধুই হাসতাম। এভাবেই আবেগ, ভালোবাসা, খুনসুটি, রাগ, অভিমান, হাসি, কান্না ইত্যাদির মধ্য দিয়ে 4টা বছর কেটে গেল। এই 4 বছর আমার জীবনে খুবই সংক্ষিপ্ত ছিল। কিভাবে এতটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। অফিসে বসে আনমনে সব ভাবছিলাম। আমার কলিগ রাফি কখন যে এসেছে বুঝতেই পারিনি। আমি আনমনে বসে আছি দেখে সে আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল। তার কথা শুনে যেন বাস্তবে ফিরে এলাম। কোথায় যেন হারিয়ে গেছিলাম। ফোন বাজছে, শুনতেই পাইনি। ও হ্যাঁ, ফোন রিসিভ করতে ওপাশ থেকে মেঘার
উৎকণ্ঠা কণ্ঠ শুনতে পেলাম। হ্যালো ভাইয়া, তাড়াতাড়ি আসো, আপু অজ্ঞান হয়ে গেছে। কি? কিভাবে? পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, আমি আসতেছি। আমরা যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। কোনো কিছু না ভেবে অফিস থেকে বেরিয়ে পড়লাম। 6 মাস হলো মেঘার অব্রর বিয়ে হয়েছে। হাসপাতালে এসে দেখি বাড়ির সবাই এসছে। কি হয়েছে? চিন্তা করিস না। চিন্তা করা লাগে না, চিন্তা এমনিতেই হয়। একটু পর ডাক্তার এসে যা বললো সেটা শুনে এতটা খুশি হয়েছি যতটা খুশি আগে হয়নি। আমি বাবা হতে চলেছি, এ তো মহা খুশির সংবাদ। ওদের কিনে বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পর থেকে একটা কাজও করতে দিইনি ওকে। ওর এখন রেস্ট দরকার। ও কেন কাজ করবে? রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়লাম। দেখো, এখন থেকে নিজের খেয়াল রাখবা। বাড়ি কোনো কাজ করা দরকার নেই। যদি শুনি যে করেছো তাহলে তোমার খবর আছে। ঠিক আছে মহারাজ। আচ্ছা বলো তো, আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? ছেলে। আমারও তাই মনে হয়। নাম কিন্তু আমি রাখবো। কি নাম? হিমু। হিমু কেন? হুমায়ুন স্যারের ফ্যান তাই। আর যদি মেয়ে হয়? তাহলে হিমি। কবে থেকে ঠিক করে রাখছো? হ্যাঁ, 4 বছর আগে থেকে। কি? হুম। আমাকে আগে বলনি কেন? তোমাকে সারপ্রাইজ দিব তাই। তুমি খুব খারাপ। কি বললি? তুমি অনেক ভালো আমার বাবুর আম্মু। এখন থেকে তুমি আমার কথা মতো চলবা, তা না হলে আমরা মা ছেলে মিলে তোমাকে আচ্ছা মতো দিব। বললেই হলো আমার ছেলে আমার পক্ষে? জি না স্যার, সে আমার পক্ষে। কাভি নেহি। আমি আর হিমু মিলে রোজ বিকেলে পার্কে গিয়ে টাঙ্কি মারবো। আমার ছেলেকে সেরকম জিনিস বানাবো। কি বললা তুমি? আমার ছেলেকে বানাবো মেয়ে মারা কল। এসব ঠিক না। কি ঠিক না? কতগুলো জিপ নিয়ে ঘুরবে, তুমি শুধু চাই চাই দেখবা। আমি হবো চিঠি আদান প্রদানকারী। আমি এমন হতেই দিব না। আমি দেব। এতদিন মেয়েরা ছেলেদের শেখা দিছে, আর আমার ছেলে সব মেয়েদের শেখা দেবে। তখন মেয়েরা সিগারেট খাবে। দারুণ হবে না ব্যাপারটা, তাই না? তুমি তো আসলে একটা বদপোলা। আরে না, আমি হলাম ইজি বাপ, আর আমার পোলা হলো বিজি পোলা, মানে ইজি বাপের বিজি পোলা। হয়েছে আপনার লেকচার, এখন থামান, এখন ঘুমান। আগে তুমি ঘুমাও। আমার ঘুম আসছে না। কেন? জানি না গো। আসো, তোমার মাথায় হাত বুলিয়ে দিই। আচ্ছা দাও। আমি এর চলে বিলি কেটে দিচ্ছি। ও কেমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি। কি? তোমাকে। আমাকে দেখার কি আছে? তোমাকে পেয়ে আমি অনেক সুখী। আমিও। আচ্ছা, আমার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব। কেন? কিছু হলে আগে আমার হবে, তারপর তোমার। না, আগে আমার হবে। তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। মনে হয় আমি বাঁচবো। আচ্ছা, আমারও কিছু হবে না, তোমারও কিছু হবে না, ঠিক আছে? আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমাও তো। ওদিকে বুকের মধ্যে লুকিয়ে ঘুমিয়ে পড়লাম। গর্ভবতী হবার পর থেকে সবাই ওদেরকে বেশি কেয়ার করে। সব থেকে বেশি কেয়ার করে মেঘা। আমি অফিস গেলে ওদেরকে খাওয়ানো, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে প্রায় সব কাজই মেঘা করে। অফিস থেকে ফিরে আমি যতটুকু পারি ও যত্ন নিতে কোনো কমতি করি না। আমি ওকে কাজ করতে বারণ করি, তবুও আমি ফেললে বিভিন্ন টুকটাক কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। এই, আজকে আমাকে একটু কোলে নিবা? এখন তো তুমি মুটকি হয়ে একেবারে নুনের অবস্থা হয়ে গেছো। কি বললা? না, কিছু না। বলে অদ্রিকে কোলে নিয়ে ছাদে গেলাম। গল্প করতে বলে, আবার গান শোনাতে বলে। শোনালাম। একসময় ঘুমিয়ে পড়লো। আবার তাকে কোলে নিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সবকিছুই ঠিকঠাক চলছে। নির্দিষ্ট সময় পর আমাদের ঘর আলো করে একটা পুত্র সন্তান জন্ম নিল। আমি অনেক হ্যাপি, যা বলে বোঝাতে পারবো না। সন্তানের আগমনে বাবা যে এত খুশি হয় সেটা আজ নিজে ফিল করতে পারলাম। জানি অদ্রি অনেক খুশি, আমার বাবা মা আরও বেশি খুশি নাতি পেয়ে। মোট কথা, সবাই এই সংবাদে অনেক খুশি। আমি অদ্রির পাশে বসে বললাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কেন? আমাকে এত বড় একটা গিফট দেওয়ার জন্য। তোমাকেও এতগুলা থ্যাংক ইউ। কেন? আমাকে একটা খেলার সাথে দেওয়ার জন্য। চলো, ড্রয়িং রুমে সবাই বসে আড্ডা দিচ্ছে। চলো। আমি ওদিকে ধরে ধীরে ধীরে ওখানে গেলাম। আমার আগে অদ্রি বলল, কি নিয়ে আলোচনা চলছে শুনি? কি আবার, আমার নাতনির নাম কি রাখবো সেটাই নিয়ে। আরে সেটা তো ঠিকই করাই আছে। ও মা, তাই নাকি? তো কে ঠিক করলো? কি নাম? হিমু। অনেক সুন্দর। কখন ঠিক করলে নামটা? অদ্রি সব বলে দিতে চাইছিল। আমি মুখ চেপে ধরে সাইডে নিয়ে এলাম। আরে তুমি তো দেখছি রেলগাড়ির মতো জর্জর করে সব বলে দেবে। বললে কি হবে? বললে কি হবে মানে? আমরা 5 বছর আগে নাম ঠিক করে রেখেছি। এটা বললে সবাই কি ভাববে? ও তাই তো, এটা তো ভেবে দেখিনি। ভাবা উচিত ছিল। ভুলেও কাউকে এই কথা বলবে না। আচ্ছা। আমাদের কথোপকথনটা মেঘা শুনতে পেল। সাথে সাথেই হো হো করে এসে উঠলো। আমি ইশারাতে মানা করার অনেক চেষ্টা করলাম, কিন্তু হাসতে হাসতে সবাইকে বলেই দিল। এটা শুনে সবাই সশব্দে এসে উঠলো।
আমি তো অনেক লজ্জা পেয়ে গেলাম, আর সাথে অদ্রিও। আমরাও সাথে সাথে হেসে দিলাম। তো বন্ধুরা, গল্পটি এখানে শেষ করা হলো। দোয়া করবেন আমাদের সবার জন্য, আমরা যেন এভাবে সারা জীবন থাকতে পারি। কেমন হয়েছে গল্পটা কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী গল্পে তৈরি থাকবেন। আল্লাহ হাফিজ।